আপনি তো আমার বস হন। আপনাকে কিভাবে যে বিয়ে করব বুঝতে পারছি না। আপনাকে বিয়ে করলে সবাই কি বলবে? কিভাবে বিয়ে করবেন মানে? কাজে অফিসে যাব, সোজা বিয়ে করে ফেলবো? দেখেন, আমার ফ্যামিলি মানুষ ছাড়া আমি বিয়ে করতে পারবো না। তাহলে আপনার আব্বু আম্মুকে বলেন। দেখেন, আমার হাতে সময় নেই, 3 ঘন্টা আমার কাছে আছে। আমি বিয়ে করে এসব থেকে মুক্তি হতে চাচ্ছি। না হলে ওই আমার কাজিনকে বিয়ে করতে হবে, যেটা আমি করতে চাই না। প্লিজ তাড়াতাড়ি আপনার ফ্যামিলিকে বলেন। আরে ধ্যাত, হুট করে কি বলা যায় নাকি? বিয়ে কি খেলনা নাকি? উফ, তাহলে চলেন তো, পরে সবাইকে মানানো যাবে। আমরা ভালো থাকলে সবাই আমাদের মেনে নিবে। ম্যাম, আপনি অন্য কাউকে বেছে নেন। ঠিক আছে, তাহলে আপনি চাকরি হতে বের হইতে পারেন। আপনার জায়গা অন্য কাউকে দিয়ে দিচ্ছি। ম্যাম, আপনি বারবার ব্ল্যাকমেইল কেন করছেন? যখন দেখছেন আমার ফ্যামিলি আমার টাকায় চলে, তখন আপনি শুরু করে দিলেন। এত মানুষ থাকতে আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন? আর আমি তো আপনার বয়সে ছোট। আপনার আমি ভালোই ছোট হব। এই এত কথা জানি না, হয় আমাকে বিয়ে করো, না হয় চাকরি থেকে বের হও। ম্যাম, আপনি তো বোঝেন আপনাকে আমি কিভাবে বউ হিসেবে দেখব। বললাম না এত কিছু জানি না। ও তোমার না বোনের বিয়ে, সামনে টাকা পয়সার ব্যাপার আছে, তোমাদের বাসাটা ঠিক করার আছে, অনেক টাকার প্রয়োজন আছে। আমাকে বিয়ে করলে সব সুযোগ সুবিধা পাবে। এখন ভেবে দেখো কি করবে। ভালো লাগছে না ম্যাম, আমাকে বাদ দেন। দেখেন, অনেক এমপ্লয় আছে, তাদের বিয়ের প্রস্তাব দিলে 1 সেকেন্ডে রাজি হয়ে যাবে। ওরা আপনার জন্য ভালো হবে। আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার তোমাকে ভালো লাগছে, আমার মন বলে তুমি স্বামী হিসেবে অনেক ভালো হবে। আচ্ছা শোনো, তোমাকে আরেকটা অফার দেই। আপাতত বিয়েটা করে নেই, তারপর তোমার ফ্যামিলিকে জানাবে সুযোগ বুঝে। আমার বিয়েটা করা খুব দরকার। দেখো, আর 2 ঘন্টা আছে। তুমি কি চাও তোমার বসের জীবনটা নষ্ট হোক? আমার জীবনটা নষ্ট হইলে আমি সারা জীবন তোমাকে দোষারোপ করব। আমি সত্যি বুঝতে পারছি না কি করব। বিয়ের ব্যাপার যেটা সারা জীবনের প্রশ্ন, আপনার সাথে আমার কোনোভাবে যায় না। আমি গরিব ঘরের সন্তান, আর আপনি বড়লোক কোম্পানির মালিক। তুমি কি যাবে নাকি না? যদি যাও তোমার ভালো, আর যদি না যাও তাহলে আসতে পারো। আমাকে কিছু সময় দেন। আয়ান কথাটা বলেই নিজের কেবিনে চলে গেল। অ্যান চেয়ারে বসে ভাবতে লাগলো। কি করব? চাকরি গেলে এত ভালো চাকরি, স্যালারি পাবো না। সংসার চালাতে হিমশিম খেতে হবে। কি করা যায়? অনেকক্ষণ ভাবতে ভাবতে আয়নের মাথায় আইডিয়া চলে আসলো। আয়ন কেবিন থেকে বের হয়ে নদীর কেবিনে চলে গেল। নদী বলে, কি ভাবলে? আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি কি সত্যি আমাকে সাহায্য করবেন? বোনের বিয়ে খরচ দিতে পারবেন কি? যদি দেন, তাহলে আমি পরে আস্তে আস্তে আপনার ঋণ শোধ করে দিব। ঋণ শোধ করা লাগবে না, আমি এমনিতেই দিব। যা লাগবে সব দিব, বাট এখন বিয়ে করা লাগবে। ওকে, করব। বাট আপনাকে আমার বাসায় থাকতে হবে, আর আমি আমার ফ্যামিলিকে মিথ্যা বলবো? আয়ন নদীকে বুঝিয়ে দিল। নদী বলে উঠল। ওকে ডান, চলো। আয়ন নদীর সাথে যেতে লাগলো। আয়ন সোজা অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল নদীর সাথে। আয়ন নদী দুজন গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। কাজী অফিসে গিয়ে দুজন বিয়ে করে নিল। আয়ন নদীর সাথে একসাথে বের হইল। আয়ান নদীর সাথে গাড়িতে উঠলে আয়ান বলে ওঠে, আপনার ফ্যামিলি জানলে কতটা রেগে যাবে আল্লাহ ভালো জানে। আপনার আব্বু আমাকে যদি মেরে ফেলে, আপনি দয়া করে আমার ফ্যামিলিকে দেখেন। আপনার জন্য এত বড় রিস্ক নিলাম। স্বামী হয়েছে, সেখানে স্ত্রী হিসেবে আমার তোমার প্রতি দায়িত্ব আছে তো। আমি স্ত্রী হয়ে স্বামীর ক্ষতি কিভাবে হতে দিব? হ্যাঁ, চিন্তা করো না, কিচ্ছু হবে না। ওনাদের না বললে হয় না? ওদের জানানোর জন্য তো বিয়ে করা, যাতে আমাকে আর চাপ না দেয়। আমার অনেক ভয় লাগছে, জানি না কি হবে। আয়নের কথা শুনে নদী আয়নের হাতের উপর হাত রাখলে সাথে সাথে আয়ন এক ঝটকায় হাত সরিয়ে নিলে। নদী অবাক হয়ে বলে, কি হলো? না মানে, ম্যাম, আমার শরম লাগছে। আপনি আমার হাঁটুর উপর থেকে হাত সরান। আমার কেমন যেন লাগছে। পিচ্ছি পোলা। নদী কথাটা বলে হেসে দিল। আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন বলে ওঠে, বিয়ে আগে করলে এমন হইতো না। নতুন নতুন বিয়ে করলাম তো। বুঝলাম। আমি তো আগে একবার বিয়ে করেছিলাম। ম্যাম, তা বলছি না। আমার একটু মানিয়ে নিতে সময় লাগবে। আপনাকে তো বস হিসেবে জানি,
হুট করে বিয়ে করলাম, বউ হিসেবে মানতে সময় লাগবে। আচ্ছা। জি। দুজন কথা বলতে বলতে চলে গেল নদীদের বাসার ভিতরে। গাড়ি থামলে দুজন নেমে পড়ল। আয়ান ভয় পেলে নদী আয়ানের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ান কাঁপতে লাগলো। আয়ানকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। আয়ান ভিতরে গেলে আয়ান অবাক হয়ে গেল। আয়ান দেখে বাসার ভিতরে অনেক মানুষ, সাথে কাজী সাহেব বসে আছে। নদীকে একজন কিছু বলবে তার আগে নদী বলে ওঠে, সরি রবি, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এটা আমার হাজব্যান্ড আয়ান, আর আয়ান এটা হচ্ছে আমার বাবা মা, আঙ্কেল আন্টি, আমার কাজিনরা। নদী সবার সাথে পরিচয় দিতে লাগলো। আয়ান সবাইকে সালাম দিতে লাগলো। নদীর এক কাজিন বলে ওঠে, মাশাল্লাহ আপু, তুমি তো জিতছ। তোমার হাজবেন্ডকে তো হিরো মতো দেখতে। আমি তো ক্রাশ খেয়ে গেছি। মেয়েটার কথা শুনে মেয়েটার আব্বু রাগী লোক নিয়ে তাকাতেই মাথা নিচু করে ফেল। নদী হেসে বলে, আমার হাজব্যান্ড দেখতে যেমন, তার মনটাও সুন্দর, তার ব্যবহার সব দিকে পারফেক্ট। নদী, ফান করার জায়গা না এটা। মজা না করে যাও, রেডি হয়ে আসো। নদী বিয়ের কাগজ ওর আব্বুর দিকে দিয়ে বলল। আমরা কেবল বিয়ে করে আসছি। নদীর আব্বু কাগজটা দেখে রেগে ছিঁড়ে ফেলতে যাবে, নদীর সাথে সাথেই টান দিয়ে হাতে নিয়ে বলে, একদম না আব্বু, আমি এই বিয়ে মানি না। কিছু করার নেই, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন মানবে নাকি না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এই ছেলে তোমার কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার? তুমি তো আমার অফিসের এমপ্লয়ার, তাই না? জি স্যার। তোমার সাহস কি করে হয় সামান্য এমপ্লয়ার হয়ে আমার মেয়েকে বিয়ে করার? আব্বু একদম ওকে ধমক দিয়ে কথা বলবে না। আয়ন চলো রুমে যাই। নদী আয়নের হাত ধরে যেতে নিলে নদীর আব্বু রেগে বলে, খবরদার, তুমি রুমে যাবে না। দুজন এই বাসা থেকে বের হয়ে যাও। তোমাকে আমি মেয়ে হিসেবে ত্যায্য করে দিলাম। নদীর আব্বুর কথা শুনে নদী থমকে গেল। পিছনে ঘাড় ঘুরে তাকাতেই নদীর আব্বু বলে, বের হয়ে যাও। যাকে বিয়ে করছো না সেই তোমাকে বুঝিয়ে দিবে তাকে বিয়ে করে কত বড় ভুল করছো। আমাদের থেকে ওর ভালোবাসা বড় করে দেখছো না? চলে যাও, তাকে নিয়ে এখান থেকে বের হয়েও। নদী, আব্বু কি বলছো? নদী আমাদের একমাত্র সন্তান, ও ভুল করতেই পারে। সেটারই জন্য তুমি ওকে ত্যায্য করবে মানে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? একদম চুপ, তুমি আসল কালপিট। মেয়েকে পৌঁছায় দিয়ে দিয়ে আজ এই অবস্থা করছো। এই বের হও, দুজন ভালোই ভালোই বের হও, না হলে গার্ড দিয়ে বের করে দেবো। স্যার আমরা ভুল করছি মানলাম, বাট স্যার এই জন্য আপনি আপনার মেয়েকে ত্যায্য করে দিবেন? স্যার বেয়াদবি মাফ করবেন। দেখেন স্যার, আপনার আমাকে পছন্দ না, আপনি আমাকে থাকতে দিয়েন না, তাই বলে নিজের মেয়েকে ত্যায্য করবেন? দেখেন, আমি যদি বড়লোক হইতাম, আমার অবস্থা ভালো থাকতো, তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে এক সেকেন্ডও এখানে থাকতাম না। আমার বাসার যে অবস্থা, সেখানে উনি থাকতে পারবে না। এইটার জন্য প্লিজ ওনাকে বের করে দিবেন না। হ্যাঁ, দেখ তোমার হাজবেন্ড যাকে ভালোবেসে বিয়ে করছো না, তোমার ভাত তার কাছে বেশি হয়ে গেছে, আর তাকে নাকি কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করছো। স্যার আমার স্ত্রী ভাত কখনোই বেশি হতে পারে না। সমস্যা এক জায়গায়, উনি আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে কষ্ট হবে। উনি যদি আমাদের সাথে মানিয়ে নিতে পারে, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাব। আপনি কি আমাদের সাথে থাকতে পারবেন? আয়ন আমাকে ক্ষমা করে দিও, আমি কখনোই ভাবতে পারি নাই আমার আব্বু আমাকে ত্যায্য করবে। বাদ দেন, আপনি কি থাকতে পারবেন? না, আমি তোমার ফ্যামিলিতে গিয়ে তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। এমনিতেই তোমার ফ্যামিলি তুমি সামলাও, সেখানে আরেকটা মানুষ বাড়লে তোমার সংসার চালানো কঠিন হয়ে যাবে। আমি আমার যেদিকে মন চায় চলে যাব। আপনি আমার স্ত্রী, আপনি আমার সাথে থাকবেন, এইটাই তো নিয়ম। আপনার মানিয়ে নিতে কষ্ট হবে, বাট আশা করি আস্তে আস্তে মানিয়ে নিতে পারবেন। আমি সব জায়গায় থাকতে পারি। তাহলে চলেন। অ্যান্ড সবার কাছে ক্ষমা চেয়ে নদীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। লাস্ট বারের মতো পিছনে ঘুরে তাকালো। নদীর আব্বু নদীর আম্মু নদীর দিকে যেতে চাইলে সাথে সাথে নদীর আব্বু হাত ধরে ফেল। নদীর আম্মুকে যেতে দিল না। নদীর আব্বু বলে, আমি খুব ভালো করে জানি ওর সাথে তুমি থাকতে পারবে না। যদি ডিভোর্স দিয়ে দাও তাহলে বাসায় চলে এসো। আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিব না, আর যদি দেওয়া লাগে তাও ওই বাসায় আমি আসবো না।
আমাকে ডিভোর্স দিলে আপনি ওনাকে ত্যায্য করবেন না? হ্যাঁ। ওকে, আমি ওনাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব, তাও ওনাকে ত্যায্য করেন না। আয়ান, দেখেন, আপনি যত আমার সাথে যান আপনি ওইখানে আসলে থাকতে পারবেন না। আমি স্বামী হিসেবে আমার দায়িত্ব, আমার স্ত্রী কোথায় ভালো থাকবে তাকে সেইভাবে রাখা উচিত স্যার। আমি ওনাকে রেখে যাচ্ছি। আর আজকে বিয়ে করলাম, ডিভোর্স দিতে সময় লাগবে। আহা, আমি জানতাম এই ছেলে আমার সম্পত্তির জন্য তোমাকে ফাঁসিয়ে বিয়ে করছে। যখন দেখলো সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে তখন উল্টা সুর করা শুরু করছে। আহা, দেখো কাকে বেছে নিয়েছো। আয়ান, আমি নিজেও জব নিব, তোমাকে আমার খরচ বহন করা লাগবে না। তুমি আমাকে শুধু থাকার জায়গা দিলেই হবে। আপনি আমার সাথে ওই দিকে আসেন। আয়ন নদীর হাত ধরে কিছুটা দূরে গিয়ে বলে, দেখেন, আপনি আমাকে বিয়ে করছেন ব্ল্যাকমেইল করে। আমাদের মাঝে একে অপরের প্রতি কোনো ভালোবাসা নাই। সারা জীবন একসাথে থাকতে পারবো কিনা জানি না। আর আপনি এত বড় বাড়ির মেয়ে, আমাদের বাড়িতে আপনি থাকতে পারবেন না? হুদাই কেন আমার জন্য আপনি রাজপ্রাসাদ রেখে গরিবের ঘরে যাবেন? আর আমি আপনাকে বলেছিলাম আমার বোনের বিয়ের টাকা দেওয়ার কথা, আমি কর্জ নিতে চাইছিলাম। জাস্ট এইটাই। আপনাদের সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। আমি আমার বোনের বিয়ের টাকা অল্প অল্প করে জমাচ্ছি। হুদাই আমার জন্য এই বাড়ি ছাড়ার কোনো প্রশ্ন আছে? যাই হোক, আমাকে বাসায় যেতে হবে। বাই, ভালো থাকবেন। আয়ন নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ন নদীর আব্বুর সামনে গিয়ে বলে, আমি চলে যাচ্ছি। আপনাদের মেয়ে আপনারা রাখেন, আর যত তাড়াতাড়ি পারি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ভালো থাকবেন। যাদের মনে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন। আয়ন কথাগুলো বলে বের হয়ে গেল। নদী কিছু বলতে গিয়েও বলতে পারল না। নদীর আব্বু হেসে বলে, এই তোমার ভালোবাসার মানুষ, সুযোগ বুঝে ভালো কাট। চুপ করবে? কি ভাগছে? হ্যাঁ, ওই আমার কথা চিন্তা করে আমাকে রেখে গেছে। আর আয়ান আমার ভালোবাসার মানুষ না। আমি স্পষ্টভাবে বলছি আমি রবিকে বিয়ে করব না। আমি সারা জীবন ওনাকে বড় ভাই ভেবে এসেছি। আমি ওনাকে মরে গেলেও বিয়ে করব না। আর আয়ান কোনো লোভী ছেলে না। আমি ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিলাম। এত কিছুর পরও ওই ছেলেটা আমার কথা ভেবে আমাকে রেখে গেল। কোনো কিছু না জেনে কথা বলবে না। আর আব্বু, তোমাকেও চেনা হয়ে গেছে। আমাকে তেজ্যগণ্য করেছো, তাই না? আজকের পর থেকে আমি আর তোমাকে চিনি না। তোমাকে আমি কখনোই আব্বু বলবো না। নদী কথাগুলো বলে দৌড়ে চলে গেল। এদিকে আয়ন বাসায় গিয়ে গোসল করে খাটে পা ঝুলিয়ে নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতে লাগলো। আয়নের আম্মু ভিতরে এসে বলে, কিছু হয়েছে আয়ান? এভাবে বসে আছিস? আসার পর থেকে আমার সাথে কারোর সাথে ভালোভাবে কথা বলছিস না। কই, কিছু হয় নাই। আমার মন বলছে কিছু একটাই হয়েছে। আমাকে খুলে বল, কি হয়েছে? আয়নের আম্মু আয়নের কাছে বসে মাথায় হাত দিলে আয়ন বলে ওঠে, আচ্ছা আম্মু, যদি বিয়ে করি বউকে কি তার বাপের বাড়িতে থাকার জন্য ডিভোর্স দেওয়া ঠিক হবে? আসলে বউ জামাই একে উপরে কোনো ভালোবাসা নাই, হুট করে বিয়েটা হয়ে গেছে। এখন কি করা উচিত স্বামীর? আয়নের কথা শুনে আয়নের আম্মু বেশ অবাক হয়ে গেল। আয়নের দিকে তাকিয়ে বলে ওঠে, মানে কি এইসবের? আমার ফ্রেন্ডদের সাথে এমন কিছু হয়েছে, ওই বুঝতে পারছে না কি করবে। ফ্রেন্ডের সাথে নাকি তোর সাথে হয়েছে? তোর চোখ মুখ বলছে এটা তোর সাথেই হয়েছে। আয়নর আম্মুর দিকে না তাকিয়ে বলে ওঠে, আম্মু, আমি কি করব? তুই বিয়ে করেছিস হুম। আমাদের না জানিয়ে? আম্মু, আসলে পরিস্থিতি অন্যরকম ছিল, বাট তাকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। বিয়ে কি খেলনা নাকি যে এখন খেলতে বসলাম মন চাচ্ছে না খেলনাটা ছুঁড়ে ফেলে দিলাম? আম্মু, কি করব আমি বুঝতে পারছি না, আমার মাথায় কিছু আসছে না। কাকে বিয়ে করেছিস? ওইটা না বলা থাক, এমনিতে আমি বলে এসেছি ওনাকে ডিভোর্স দিয়ে দিব। আমি কোনো কথা শুনতে চাই না। বোমাকে নিয়ে বাসায় চলে আয়। এইটা কিভাবে করব? উনি অনেক বড় লোক, উনি আমাদের সাথে থাকতে পারবে না। আমাদের পরিবেশ ওনাদের পরিবেশ আলাদা। রাজপ্রাসাদ রেখে কি আর গরিবের বাড়িতে থাকবে নাকি? কেন তোর আব্বু থাকে না নাকি? তোর আব্বু তো আমাকে ভালোবেসে আমাকে নিয়ে ঘর ছেড়েছিল। তোর কি মনে হয় তোর আব্বু গরিব ঘরের সন্তান ছিল নাকি? জমিদার পরিবারের ছেলে সেই। দেশের বাইরে পড়াশোনা করতো, দেশে থাকতো না। সেই মানুষ যদি আমাকে নিয়ে বস্তিতে এসে থাকতে পারে, সেখানে তোর স্ত্রী কেন পারবে না? তোকে যদি ভালোবাসে তাহলে অবশ্যই এখানে থাকতে পারবে। আম্মু কি বলে? আব্বু জমিদার বংশের সন্তান মানে?
কি বলছো এইসব? আব্বু বড়লোক ঘরের সন্তান। কিছু না, যাই হোক, দেখ কি করা যায়, বাট আমার মনে হয় ডিভোর্স দেওয়া উচিত না। একে অপরকে আগে বুঝতে শিখ। যদি দেখোস না দুজনের একে অপরের সাথে থাকা সম্ভব না, তাহলে তখন ডিসিশন নিস। বুঝছি না। আচ্ছা আম্মু খেতে দাও। আব্বু কি বাসায় এসেছে? চল দুজনকে খেতে দিই। আয়ন খাবার খেতে চলে গেল। আয়নের আম্মু বসে পড়ল। আয়নের আব্বু বলে ওঠে, আব্বু শরীর ভালো তো? জি আব্বু। আপনি কি নিয়ম মতো হাঁটাহাঁটি করেন নাকি চা দোকানে আড্ডা দেন? আমি কিন্তু শুনেছি আপনি সারাদিন ওইখানে বসে থাকেন। কই না তো, আমি তো। আব্বু মিথ্যা কেন বলো? আমি তো কোচিং থেকে আসার সময় দেখলাম। আতিয়াকে চুপ থাকার ইশারা করতে লাগলো। আয়ন বলে ওঠে, আব্বু আমি কিন্তু সব দেখছি। কই আমি আবার কি করলাম? আয়ন ফিক করে হেসে দিয়ে বলে, হয়েছে, খেয়ে নাও আব্বু। আর 3 বেলা ঠিকভাবে খাও না কেন? এই আমার সাথে প্রতিদিন খাও। তোমার শরীর খারাপ, তোমার উচিত নিয়ম মতো খাওয়া, মেডিসিন খাওয়া। আমি খাবো তুমি না খেয়ে থাকবে? এইটা কি হয়? আগে আমি অফিসে গেলে তুমি আমার জন্য না খেয়ে থাকতে, আর এখন আমি তোমার সন্তান হয়ে গেছি, তাই তুমি না আসা পর্যন্ত আমি কিভাবে খাবো? হ্যাঁ ওকে বাবা, ঠিক আছে, বাট আজকে আমার সাথে খাও। আর এমন করবে না, সুস্থ হয়ে গেলে করো। আয়নুর আব্বুর সাথে কথা বলতে বলতে খেতে লাগলো। খাওয়া শেষ হলে কিছুক্ষণ গল্প করে বের হয়ে গেল আয়ান। আয়ন সোজা বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। 10টার দিকে বাসায় চলে গেল। আয়নের বড় ভাই রাফি বলে উঠল, আয়ান, আমার জবটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, এটা তো খুশির খবর। তোর ভাবিকে আসতে বলবো? ভাবিকে বলো, ভাবি অনেক খুশি হবে। রাগ করে বাসায় গেছে, ব্যাপারটা খুব খারাপ। কিছু টাকা দিতে পারবি? কত লাগবে? 1000 দিলে হবে। আয়ন টাকা বের করে দিল। আয়নের আম্মু কিছু বলতে গিয়েও বলল না। আতিয়া বলে ওঠে, ভাইয়া আমার কোচিং বেতনটা? আমি বেতন দিয়ে দিব সকালে। আর এই নে 500, এই মাসে হাত খরচ। বোন কিছু মনে করিস না, আমার কাছে বেশি নাই। ভাইয়া কি যে বলো না, কি মনে করো তুমি আমাদের জন্য কত কিছু করছো এই বয়সে। 500 টাকায় আমার মাস চলে যাবে। আমি তো শুধু প্রতিদিন 10 টাকা করে খরচ করি, আমার কাছে এমনিতেই 200 টাকা বেঁচে যায়। আয়ন আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিল আর ওর আম্মুর দিকে তাকিয়ে বলে, আম্মু আগামীকাল টাকা বের করে তোমাকে দিয়ে দিব। বাজার যা লাগে আর ঋণ কিছু টাকা দিয়ে দিও। আমার অনেক ঘুম পাচ্ছে, আর খাবো না। আয়ন হাত ধুয়ে পানি খেয়ে নিয়ে চলে গেল। আয়নের আম্মুর চোখের পানি গড়িয়ে পড়তেই মুছে নিল। আয়নের আব্বু খেয়ে চুপচাপ রুমে চলে গেল। আয়ন রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে আয়ন উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে বাসায় চলে আসলো। বাসায় আসলে আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। সবার সাথে খাবার খেয়ে বের হয়ে গেল। ফোন থেকে টাকা বের করে আতের কোচিং বিল দিয়ে দিল। বাসায় গিয়ে ওর আম্মুর হাতে 10,000 টাকা দিয়ে অফিসে চলে গেল। অফিসে গিয়ে কাজ করতে লাগলো। নদী অফিসে এসে আয়নের কেবিনের সামনে দিয়ে যেতে আয়নের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আয়ন নদীকে দেখলে নদী চলে গেল। নদী নিজের কেবিনে গিয়ে বসে ভাবতে লাগলো, কত সুন্দর কাজ করে যাচ্ছে। ওর কোনো চিন্তাই নাই আমি যে ওর বউ, সেদিকে ওর খেয়াল নাই। ওয়েট, কাজ করাচ্ছি। নদী কথাগুলো বলে যে আয়নকে কল দিতে যাবে, সাথে সাথেই আয়ন এসে বলে, ম্যাম আসবো? আসেন। আয়ন ভিতরে ঢুকে বলল, ম্যাম এইটা একটু বুঝিয়ে দিলে ভালো হইতো। গতকাল তো বুঝিয়ে দেন নাই, এটার জন্য কাজ করতেও পারছি না। এদিকে আসেন। আয়ন ফাইল এগিয়ে দিলে নদী ইচ্ছে করে এমনভাবে ফাইল ধরলো যাতে আয়নে দেখা না যায়। আয়ন বলে ওঠে, ম্যাম আমি তো এভাবে বুঝতে পারবো না, একটু নিচের দিকে রাখেন। এই পাশে আসতে বললাম না আপনাকে? আয়ন নদীর ডান পাশে দাঁড়ালে নদী টেবিলের উপরে ফাইল রেখে হুট করে দাঁড়িয়ে আয়নের ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আয়ন চোখ বড় বড় করে ফেলল। 1 মিনিট হইতেই দরজায় নক করার শব্দ হলে সাথে সাথেই আয়নকে ছেড়ে দিয়ে বসে পড়ল। নদী আসতে বলল, দেখে ম্যানেজার আর নদীর আব্বু এসেছে। আয়ন নদীর আব্বুকে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছো? জি
এই ফাইলটা আমি বুঝতে পারছি না। যাও এখান থেকে। চৌধুরী সাহেব, আপনি ওইখানে বসেন, আমি ওনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। আমি বলছি না তোমাকে বের হয়ে যেতে বের হও এখান থেকে, আর সোজা অফিস থেকে বের হয়ে যাবে। তোমাকে এই অফিসের জন্য না দেখি। স্যার, বেয়াদবি মাফ করবেন স্যার, হুট করে কিভাবে চাকরি ছেড়ে দিব? আমাকে তো কিছু সময় দিতে হবে। কোনো সময় নাই, বের হইতে বলছি, বের হও। আয়ান তুমি যাও, আমি দেখছি। আয়ান বের হয়ে গেল। আয়ান নিজের কেবিনে গিয়ে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো। উফ, কি যে ঝামেলার মাঝে পড়লাম না। এভাবে চাকরি ছেড়ে দিলে তো কোনো চাকরি পাবো না। আয়ান টেনশন করতে লাগলো। এদিকে ম্যানেজার নদীর আব্বুকে বলল, স্যার, ছেলেটা সৎ, ভালো মেধাবী। এই অফিসে ওই একমাত্র যে নিয়মিত কাজ করে, কোনো কাজের ফাঁকিবাজি দেয় না। ওর জন্য তো খান গ্রুপের সাথে আমরা ডিলটা নিতে পারছি। ওই চলে গেলে এমন ভালো এমপ্লয়ি পাবেন না। আমার দরকার নেই, দরকার হলে আমি লস করব, তারপরেও ওই ছেলেকে এখানে দেখতে চাই না। স্যার, আপনার মাথা গরম হয়ে আছে। স্যার, আপনি ঠান্ডা মাথায় থাকেন। স্যার, আপনি জানেনও না আয়ানকে এমপ্লয়ি হিসাবে রায়হান খান নেওয়ার জন্য এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। আমাকে ঘুষ দিয়েও নিতে চাইছিল, আমি স্পষ্ট না করে দিয়েছি। আমরা বের করে দিলে ওরা নিয়ে নিবে, দরকার হলে পেমেন্ট আরও বাড়িয়ে নিবে। বোঝার চেষ্টা করেন। এইসব কথা তো আগে আমাকে বলো নাই। বললে আপনি রেগে যাবেন, তাই আর বলি নাই। আর এইসব বিষয় না বলাই ভালো মনে করছি। ওকে, ওই ছেলেটাকে নদীর আশেপাশে যেন না দেখি। কাজ করবে, কাজ শেষে বাসায় চলে যাবে। হঠাৎ কি হলো? আপনি এত রেগে যাচ্ছেন কেন? আর আয়ান সাহেব তো ম্যামের থেকে সব কাজ বুঝে নেয়। উনি তো ম্যামের অনেক কাজ করে দেয়। যদি তার সাথে যোগাযোগ না করে তাহলে কিভাবে কি হবে? আমি তো আমার কাজে ব্যস্ত থাকি। ওই মোটামুটি আমার কাজগুলো সামলানোর চেষ্টা করে। আজ থেকে তুমি দায়িত্ববান হও, নদীর আশেপাশে ওকে যেন না দেখি। চৌধুরী সাহেব, আপনি আমার অফিসের ব্যাপারে নাক গলাবেন না। আমার এমপ্লয়ি আমার কাছে আসবে না তো অন্য কারো কাছে যাবে নাকি? আমার অফিসের জন্য কোনটা ভালো ওইটা আমি বুঝে নিব। এইটা আমার অফিস, আপনার না। আমার নামে হয়ে গেছে, সো এটার মালিক আমি। 50% দিয়েছি, সব তো আর দেয় নাই নাকি? সব নিয়ে নিন, আপনার কোনো কিছুর আমার দরকার নেই। নদী রেগে চলে গেল। আইন নদীকে রেগে বের হয়ে যেতে দেখে আইন নদীর পিছু পিছু বের হইল। আইন নদীর পিছন পিছন যেতে লাগলো। নদী অফিস থেকে বের হয়ে গেল। আইন নদীর পিছন পিছন যেতে দেখে নদী একটা সিএনজি নিয়ে চলে গেল। আইনও নদীর পিছন পিছন রিক্সা নিয়ে যেতে লাগলো। নদী যেখানে নেমে চলে গেল, আইনও ওইখানে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে লেকের পাড়ে চলে গেল। আইন নদীকে খুঁজতে লাগলো। আইন খুঁজতে খুঁজতে নদীকে এক পাশে দেখে বসে আছে। আইন নদীর পাশে গিয়ে বসলে নদী আয়নকে দেখে বলে, তুমি এখানে? জায়গাটা সুন্দর, নীরবতা কত সুন্দর, তাই না? অফিস থেকে এখানে কিভাবে? দেখলাম একজন আগুন হয়ে বের হয়ে আসলো, মনে হইল কোনো সমস্যা হতে পারে, তাই আগুনের গোলার পিছন পিছন চলে আসলাম। এসে দেখি ঠান্ডা পরিবেশে বসে আছে। আমার সমস্যা হলে তোমার কি? চলে যাও, আমি নদীকে ঝাঁপ দিব। তুমি যাও। আমার সামনে দেন, আমি একটু দেখি। তোমার কি আমার কথায় মজা লাগছে নাকি? না তো। চলে যাও, আর তোমার চাকরি থেকে বের করব না, সো চিন্তা করার দরকার নেই। আমি তো চাকরির কথা ভাবছি না, চাকরি না থাকলে ছোটখাটো একটা ব্যবসা শুরু করব। চাকরি যাবে না, এখান থেকে যাও। নদী কথাগুলো বলে উঠে নদীতে ঝাঁপ দিতে যাবে, সাথে সাথে আয়ন টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে কোলে তুলে নিল। নদী বলতে লাগলো, আয়ন ছাড়ো প্লিজ, নামিয়ে দাও। আমি মরে গেলে ভালো হবে, শুধু তোমাকে আমি ফাঁসিয়ে দিলাম। তুমি চলে যাও, আর ভালো একটা মেয়ে দেখি বিয়ে করে নিও। আয়ন নদীর কোনো কথার উত্তর না দিয়ে হাঁটতে লাগলো। নদী নামার চেষ্টা করতে লাগলো। আয়ন জোর করে নিয়ে গিয়ে একটা বেঞ্চের উপর বসিয়ে দিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আইসক্রিম খাবেন? আমাকে ছাড়ো, আমি নদীর পানি খাবো। নদীর পানি তো আমি খাইতে পারবো, আপনি কিভাবে খাবেন? মানে নদীর ভালোবাসা আদর আমি খেতে পারবো, আপনি তো পারবেন না। কি বলতে চাচ্ছ? যা বললাম ঠান্ডা মাথায় ভাবেন, বুঝতে পারবেন। এখন মানে বোঝালে থাপ্পড় খাইতে পারি। ওয়েট করে আইসক্রিম নিয়ে আসছি, দেখেন ওইদিকে গেলে কিন্তু খবর আছে। আমি খাবো না আইসক্রিম, আমার খেতে মন চাইছে, তাই আপনিও আমার সাথে খাবেন। আয়ন কথাটা বলে চলে গেল। দুইটা আইসক্রিম কিনে দৌড়ে নদীর কাছে আসলো। নদী আয়নের দিকে না তাকিয়ে কান্না করতে লাগলো।
আয়ন নদীর পাশে বসে আইসক্রিমটা অল্প খুলে ওর মুখের সামনে ধরলো। নদী খাইতে না চাইলে আয়ন বলে ওঠে, একটু খেয়ে দেখেন কেমন লাগে। ভালো লাগছে না। আয়ন ওর বাহুর সাথে জড়িয়ে নিয়ে আইসক্রিম মুখে দিতে নদী খেতে লাগলো আর কান্না করতে লাগলো। আয়ন নদীর কপালে চুমু দিয়ে বলে, কান্না করেন না, দেখি আমি কিছু করতে পারি কি না। অন্য জায়গায় চাকরি নেওয়ার প্রস্তুতি নিতে হবে, ওখান থেকে পেমেন্ট ভালো হইলে আমি আপনাকে নিয়ে চলে যাব। আমাদের কোম্পানির লসে ফেলবে নাকি? আমি কেন লস করাবো? তো অন্য জায়গায় জব নিতে চাচ্ছ কেন? দেখেন, আপনার আব্বুর কোনো ভরসা নাই। আজ হয়তো ম্যানেজার আমাকে বাঁচিয়ে নেবে বা আমার চাকরি থেকে বের করে দিবে। সেখানে আমার তো চাকরি দরকার, তাই না? অন্য জায়গায় চেষ্টা করি, হয়ে গেলে আপনার আব্বু আমাকে আর হুমকি দিতে পারবে না, আর ভালো অ্যামাউন্ট পাইলে আপনাকে নিয়ে আসতে পারবো। আশা করা যায় আস্তে আস্তে আপনি আমাদের সাথে মানিয়ে নিতে পারবেন। আমি এখন যাব। এখন যাবেন? চাকরিটা চলে যেতে পারে, তাই আগে নিচ্ছি না, অন্য জায়গায় আগে ঠিক হোক। আর আম্মুকে আপনার ব্যাপারে বলেছি, আম্মু বলছে আপনাকে নিয়ে যেন বাসায় আসি। তোমার আম্মু রেগে যায় নাই? হয়তো কষ্ট পেয়েছে, বাট তারপরও আমাকে বলছে আপনাকে নিয়ে যেতে। আর আব্বু, ভাইয়া, ভাবি, বোন কেউ আপনার ব্যাপারে জানে না। ও আচ্ছা, আমি তোমার আম্মুর সাথে দেখা করতে যাব। অন্য এক সময় নিয়ে যাব। আইসক্রিমটা খান। আয়ন নদীকে আইসক্রিম দিয়ে নিজেরটা খেতে লাগলো। খাওয়া শেষ হলে দুজন কথা বলতে লাগলো। আয়নের সাথে কথা বলতে বলতে নদীর মনটা অনেকটাই হালকা হয়ে গেল। ফুচকা খাবেন কি? বাট এখানে তো ফুচকা নাই। চলেন, এখন থেকে কিছু দূর গেলে রাস্তার পাশে আসে, চলেন। তুমি কিভাবে জানলে? তুমি কি আগে কোনো মেয়েকে নিয়ে গেছো নাকি? ধ্যাত, কি বলেন, চলেন। আয়ন নদীকে নিয়ে যেতে লাগলো আর টুকটাক কথা বলতে লাগলো। আয়ন নদীকে নিয়ে ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে ফুচকা অর্ডার দিল। দুজন পাশের চেয়ারে বসে থেকে কথা বলতে লাগলো। আয়ন দুষ্টামি করলে আয়নকে মারতে লাগলো। আয়ন হাসতে লাগলো। হঠাৎ করে আতিয়ার চোখ পড়ে। আতিয়া এই পাশে এসে আয়নের সামনে দাঁড়িয়ে বলল, এই মেয়েটাকে? আতিয়াকে দেখে আয়ন চমকে উঠলে। আয়ন উঠে দাঁড়িয়ে বলল, ইয়া মানে কি? এই মেয়ে তুমি কে? আয়ানকে চেনো নাকি? আপনি কে হন? ওর বউ হয়। নদীর কথা শুনে আতিয়া চোখ বড় বড় করে তাকালে। আয়ন আতিয়ার হাত ধরে পাশের চেয়ারে বসিয়ে দিয়ে বলল, বুনু, আমার শান্ত হয়ে বসে, ফুচকা না পছন্দ করস, নে ফুচকা খা। এইসব দিয়ে আমাকে ভুলিয়ে লাভ নেই। তোমার গার্লফ্রেন্ড তো চালু খুব, সোজা বউ বলে দাবি করেছে। আয়ন কে মেয়েটা? নদী রেগে আয়নের দিকে তাকাতেই আয়ন বলে ওঠে, আমার ছোট বোন। নদী ঢোক গিলতে লাগলো। নদী আয়নকে সরিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ননদটা তো অনেক কিউট। দেখেন আপু, আমাকে ননদ বলবেন না। আপনি আমার ভাই, বউ হন নাই। আর আপনাকে আমার ভাই কিভাবে পটালো? আমার কেমন যেন লাগছে। আপনি তো দেখতে অনেক সুন্দর, দেখতে তো মনে হচ্ছে বড় লোক। আমি বড় লোক না, আমি ওর অফিসে জব করি। তোমার ভাই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো, আস্তে আস্তে ওর বিরক্তগুলো ভালো লেগে যায়, তাই আজকে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলাম। নদীর কথা শুনে আয়ন ভুরকুচকে তাকালে। আতিয়া অবাক হয়ে তাকিয়ে বলে, মিথ্যা কথা। ভাইয়ার মতো ছেলে কাউকে বিরক্ত করতে পারে অসম্ভব, বাট আপনাকে নিয়ে যেহেতু এখানে খেতে এসেছে, বোঝা যাচ্ছে আসলে আপনি ওর গার্লফ্রেন্ড। আচ্ছা, দুইজন ফুচকা তো হাতে নে, আমি কি দুইজনের ফুচকা হাতে নিয়ে থাকবো নাকি? তুমি খাওয়ার জন্য অর্ডার করছো, নিজে খাও। আমি খাবো না, তোরা দুইজন খা। তুমি নাও, আমার সাথে খাবে। আতিয়া হাতে নিল। নদী নিজের হাতে নিয়ে আতিয়ার সাথে কথা বলতে লাগলো আর আয়নকে খাওয়াই দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। দুজনকে হাসি খুশি ভাবে কথা বলতে দেখে আয়নের মুখের কোণেই হাসি ফুটে উঠল। আতিয়া নদীকে খাওয়াই দিলে নদী আতিয়াকে দিতে লাগলো। দুজনের ভিতরে ভালোই মিল হয়ে গেল। খাওয়া শেষ হইলে আতিয়া বলে ওঠে, ভাইয়া বিল দিয়ে দাও। আমি পারবো না, তোরা দুইজন বেশি খাইছো। আয়নের কথা শুনে নদী আতিয়া ভুরকুচকে তাকাতেই আতিয়া বলে ওঠে, ভাবি ওর হাত পা ধরেন তো, আমি বিল দেই। নদী আয়নের হাত পিছন থেকে ধরলে আতিয়া পকেট থেকে ওয়ালেট বের করে বিল দিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, ভাবি হয়ে গেছে, ছাড়েন। কাজটা ঠিক হলো না কিন্তু। ভাবি চলেন আমাদের বাসায় যাই। না, অন্য একদিন যাব। চলো, ঘুরতে যাবে নাকি?
অফিসে যেতে হবে। আতিয়া তুই বাসায় যা। ওকে ভাবি, অন্য একদিন ঘুরতে যাব, আজ আসছি। আর হ্যাঁ, আমার ভাই কিভাবে আপনাকে পটাইছে জানি না, বাট ভাইয়া কিন্তু বোকা টাইপের আছে। ভালো থাকেন, বাই। আর ভাইয়া? ভাইয়া বলে ভিলেন মার্কা হাসি দিয়ে চলে গেল। আয়ন মনে মনে ভাবতে লাগলো, হি, আম্মুকে বলে লাভ নেই, আম্মুকে আগেই বলে রাখছি। তোমার বোনটা অনেক মিষ্টি, তোমার মতো। ধ্যাৎ, চলেন। আয়ন একটা রিক্সা থামিয়ে উঠে পড়ল। নদী আয়নের বাহু জড়িয়ে ধরে যেতে লাগলো। আয়ন বলে ওঠে, হাত ছাড়েন, এই রাস্তায় পরিচিত কেউ থাকতে পারে। আমি কি আমার জামাইকে একটু শান্তিতে ধরতে পারবো না নাকি? কি? আমি সেটা বলি নাই। রাস্তার মাঝে এমন ন্যাকামি না করা ভালো। আমি ন্যাকামি করছি? না। তাহলে বললে কেন? মুখ ফসকে বের হয়ে গেছে। তোমাকে তো আমি। নদী মারতে লাগলো। আয়ন হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। অফিসের সামনে আসলে আয়ন লাফ দিয়ে গাড়ি থেকে নেমে ভাড়া দিয়ে চলে গেল। আয়ন ভিতরে যেতে গেট সাইডে হুট করে একটা মেয়ে টান দিয়ে আয়নকে দেওয়ালের সাথে চেপে ধরলো। পিছনে নদী দাঁড়াতে আয়ন ভয়ে কাঁপতে লাগলো। আয়ন ধাক্কা মেরে সরিয়ে দিল। নদী রেগে চলে গেল। আয়ন মেয়েটাকে বলল, আপনার সমস্যা কি? আমার পিছনে কেন লেগে আছেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে চাও না? জাস্ট শ্যাট আপ। আমি আপনাকে ভালোবাসি না, বেশি বুঝলে আমি বসের কাছে অভিযোগ দিব। আমি ম্যানেজারকে দেখে ভয় পাই নাকি? দূর সরেন তো। আয়ন তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদীর আপু আয়নকে দেখে না দেখার ভান করে চলে গেল। আয়ন সোজা লিফটে উঠে নিজের উপরতলায় চলে গেল, নিজের কেবিনে চলে গেল। ম্যানেজার ডাকলে আয়ন চলে গেল। ম্যানেজার বলে ওঠে, আয়ন সাহেব শুনেন, বড় স্যার আসলে আপনি ম্যামের আশেপাশে যাবেন না, এখন উনি চলে গেছে। ফাইলগুলো বুঝে নিয়ে কাজ শুরু করে দেন। আর আপনি কি কোনো কিছু করছেন নাকি? স্যার আপনাকে এত অপছন্দ করছে কেন? জানি না। আচ্ছা যান। আয়ন চলে গেল নদীর কেবিনে। নদীর কেবিনের সামনে অনুমতি নিয়ে ঢুকে পড়ল। আয়ন নদীর কাছে গিয়ে বলল, ম্যাম ফাইলগুলো বুঝে দেন। নদী আয়নের কথা শুনে চেয়ার থেকে উঠে সোজা আয়নের কাছে গিয়ে কলার ধরে টেবিলের উপরে ফেলে দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ন নদীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। 3 মিনিট পর চেয়ে দিয়ে রাগী লোক নিয়ে আয়নকে দাঁড় করিয়ে দিয়ে বলল, এগুলো সব আমার, বুঝতে পারছো? যদি অন্য মেয়ের স্পর্শ লাগে তাহলে আমি তোমার কি হাল করব তোমার ধারণাও নাই। মাথায় রাখবে, আমার হক যদি নষ্ট করো আমি তোমাকে খুন করে নিজেকে শেষ করে দিব। আয়ন নদীকে এভাবে রেগে যেতে দেখে হাসি আসতে লাগলো। নদী রেগে বলে ওঠে, ওই হাসো কেন? আমি সিরিয়াস হয়ে কথা বলছি। ওই হাসছি? আমি হাসছি না তো। গুড। আর ওই মেয়েটার আশেপাশে যেন না দেখি। ওকে। বসো। নদী চেয়ার টেনে দিলে আয়ন বসে পড়ল। আয়নকে নদী ফাইলগুলো বুঝিয়ে দিতে লাগলো। আয়ন মনে মনে হাসতে লাগলো। নদী বুঝিয়ে দেওয়া শেষ হলে আয়ন বলে, ওকে ম্যাম, তাহলে আমার কাজ করি। যাও। আয়ন উঠে চলে যেতে নিবে। নদী হুট করে আয়নের হাত ধরে সামনের দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আয়ান আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আয়ান তুমি আমার হাজব্যান্ড হও। বিয়েটা হয়তো আমার ব্ল্যাকমেইলে করেছো, কিন্তু বিয়ে যেমনভাবেই হোক না কেন বিয়েটা তো আর মিথ্যা না। তোমাকে আমি মন থেকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমার পক্ষে কোনোভাবে সম্ভব না তোমাকে অন্য কারোর সাথে দেখা। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়নের শার্ট ভিজে যেতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, কান্না করেন কেন? আমি আপনার হাজব্যান্ড, আমাকে আপনি ভালোবাসবেন, আমি আপনাকে বাসবো, এটাই। তৃতীয় ব্যক্তি কেন আসবে আমাদের মাঝে? এইসব নিয়ে চিন্তা করেন না। আয়ন নদীর চোখের পানি মুছে দিতে লাগলো। কপালে চুমু দিয়ে সান্ত্বনা দিয়ে ফাইল নিয়ে চলে গেল। আয়নর কেবিনে বসে কাজ করতে লাগলো। নদী আয়নকে দেখার জন্য মাঝে মাঝে কেবিন থেকে বের হয়ে আয়নকে দেখে চলে যেতে লাগলো। নদী চেয়ারে বসে ভাবতে লাগলো, ফাজিল বর কতবার দেখতে গেলাম, একবারও আমার দিকে তাকালোও না। কাজ পাইলে ওর ভেতর ডুবে থাকে। যাক, এটাও ভালো, কোনো মেয়ের দিকে তো তাকায় না। নদী কথাগুলো ভেবে কাজে মনোযোগ দিতে লাগলো। সন্ধ্যার দিকে অফিস ছুটি হলে আয়ন ব্যাগ গুছিয়ে কেবিন থেকে বের হইলে নদীর সাথে ধাক্কা লাগতে যাবে। আয়ন সাথে সাথে নদীর কোমর ধরে নিজের সাথে জড়িয়ে দিল। দুজন ফিক করে হেসে দিল। আয়ন নদীর নাকের সাথে নাক ঘষি বলল, এত তাড়াহুড়ো করে যাচ্ছেন কেন? আম্মু কল দিয়েছিল খালামণিদের বাসায় যাবে। আচ্ছা,
থাকো, যাই, সাবধানে যাও। একসাথে যাই, চলো। আয়ন নদীকে ছেড়ে দিলে সাথে সাথে ম্যানেজার আসলে আয়ন নদী ম্যানেজার তিনজন লিফটে গিয়ে উঠল। ম্যানেজার নদীর সাথে কথা বলতে লাগলো। আয়ন পিছনে দাঁড়িয়ে থেকে নদীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে লাগলো। ম্যানেজার লিফট থেকে বের হয়ে গেল। নদী বের হইলে আয়ন হুট করে গালে কিস করে বের হয়ে গেল। নদী ভ্যাবার চাকা খেয়ে গেল। মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলো, দুষ্টু একটা। নদী ওদের পিছন পিছন যেতে লাগলো। নদী ম্যানেজার যার যার গাড়িতে উঠে পড়ল। আয়ন গেটের বাইরে গিয়ে ওর ফ্রেন্ডের বাইক নিয়ে সামনে আয়ন বাইকে উঠে পড়ল। আয়ন ওর ফ্রেন্ডকে বলতে লাগলো, কিরে বড় লোকস, এখানে কি করিস? দেশে কবে এসেছিস? গতকাল এসেছি, তো টাইম লেগেছে। পরে কার থেকে জানতে পারলি? আতিয়া থেকে না চলে আসলাম। আতিয়া মানে তুই কি আমাদের বাসায় গেছিলি? হ্যাঁ, তাই চমক হয়ে গিয়েছে। কিসের চমক? তুই আমাদের বাসা কিভাবে চিনলি? বাসায় চল, তাহলে বুঝতে পারবি। আয়ন রাকিব টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে গেল। আয়ন বাসার সামনে গাড়ি দেখে অবাক হয়ে গেল। আয়ন গেট দিয়ে ভিতরে গেলে চমকে গেল। রাফি বলে উঠল, ওই তো আয়ান, রাকিব চলে এসেছে। আয়ন সামনে এগিয়ে গেলে আয়নের আব্বু বলে, আব্বা আম্মা, এইটা আমার ছোট ছেলে আয়ান, আর আয়ান এইটা তোমার দাদু দাদিমা। আয়ন কিছু বলার আগে আয়নের দাদু দাদিমা আয়নকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আয়ন অবাক হয়ে সবার দিকে তাকিয়ে আছে। আয়নের দাদিমা দাদু ছেড়ে দিলে আয়নের বড় চাচা বড় চাচি এসে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। আয়নর আব্বুর দিকে তাকাতেই আয়নের আব্বু বলল, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন জমা হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলছি, আমি তোমার আম্মুকে নিয়ে পালিয়ে বিয়ে করছিলাম। আমার ফ্যামিলির কেউই মেনে নেয় না। আমি উপায় না পেয়ে তোমার আম্মুকে নিয়ে এই শহরে চলে আসি, আর কখনো তাদের সাথে যোগাযোগ করি নাই। ওনারা আজ হুট করে এখানে চলে এসেছে। আমাদের অনেক খোঁজখবর নিয়ে এখানে একজনের মাধ্যমে জানতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার করা হয়েছে। ও আচ্ছা। তো আর আমাকে অগ্রজ বললে তুই না, তুই আমার মেজো চাচার ছেলে, আমার চাচার ভাই হোস। ও, তো আপনারা বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আয়ন কথাটা বলে চলে গেল। আয়নের আম্মু আয়নের রুমে চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, আয়ান, তুই কি আমাকে রেখে যাবি? কোথায়? দেখ, সবাই লোভে ওনাদের সাথে যেতে রাজি হয়ে গেছে। উনি যতই ভালো ব্যবহার করুক না কেন, উনি স্বার্থপর। আমি নিশ্চিত উনি কোনো উদ্দেশ্য নিয়ে তোদের নিয়ে যেতে এসেছে। যেমন? ওনাদের সাথে শত্রুতা আছে চৌধুরী বাড়ির সাথে। আমি নিশ্চিত তোদের এখন এই জন্যই দরকার। তোরা দুই ভাই রাকিব যদি একজোট হস তাহলে ওনাদের ক্ষতি করতে পারবে না। ওনার হাতে পাওয়ার থাকবে, মানে বুঝতে পারছিস কি? ও, তুমি যাবে না? না, যে ফ্যামিলি থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল শুধুমাত্র আমি কাজের মেয়ে ছিলাম বলে। কি? হ্যাঁ, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তোর আব্বু মিথ্যা বলছে। তোর আব্বুকে ত্যায্য পুত্র করে দিয়েছে। আয়নর আম্মুর কথা শুনে রাগে হাত মুঠো করে ফেলল। আয়নের আম্মু বলে ওঠে, তোর ভাই বোনকে বাঁচাতে হবে, কোনো একটা উপায় বের কর। ওদের সাথে আমি আমার সন্তানদের পাঠাতে চাই না। ওরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আগে তোর আব্বুকে গোলামের মতো খাটিয়েছে, এখন আবার আমার সন্তানদের খাটানো শুরু করবে। আমি বেঁচে থাকতে হতে দেব না। আব্বু তো লন্ডন ছিল। ওইখানে ওদের কোম্পানি আছে। ওইখানে পড়াশোনার পাশাপাশি তোর আব্বু চাচু কোম্পানিও দেখাশোনা করতো। তোর আব্বুকে নাকি অনেক ভালোবাসে, অথচ আমাকে বিয়ে করেছিল বলে মারধর থেকে শুরু করে সব করেছে। আমার উপর অত্যাচার করছে। আমি আমার উপরে হওয়া অত্যাচারের কথা ভাবি না। তোর আব্বু এই বয়সে হার্টের সমস্যা, এই জন্য হয়েছে। ওর বাবা মায়ের ব্যবহার মেনে নিতে পারছিল না। ওই মনে অনেক বড় আঘাত পায়। আজ সব কিছু ভুলে যাচ্ছে শুধুমাত্র তোদের জন্য, যাতে তোরা ভালো থাকিস। এই অভাব তোদের জীবন থেকে দূর হয়ে যায়। চিন্তা করো না, দেখা যাক কি হয়। আর কান্না করো না তো আম্মু। তুই বুঝতে পারছিস না ওরা কতটা ভয়ঙ্কর। নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকেও খুন করে ফেলতে পারে। আম্মু চিন্তা করো না তো, দেখা যাক কি হয়। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, চোখের পানি মুছো। আব্বুকে দেখো কত খুশি। আব্বুর খুশিটা নষ্ট করে দিও না আম্মু। আয়ন কথাটা বলে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে বের হইলে আয়নের দাদু বলে, আয়ান দাদু ভাই,
যাও রেডি হয়ে নাও, হ্যাঁ আমাদের বের হতে হবে। আমার ছেলে মেয়ে কেউ যাবে না। রাহেলা, অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। দেখো, আম্মা আব্বা তো তোমার কাছে ক্ষমা চাইলো, তারপরও কি তুমি যাবে না? আম্মু এমন কেন করছো? আম্মা চলেন না, রাগ করে থেকে লাভ আছে। অতীতে যা হবার হয়েছে, এইসব নিয়ে পড়ে থাকলে চলবে নাকি? সবাই আয়নের আম্মুকে জোর করতে লাগলো। আয়নুর আম্মুর কাঁধে হাত দিয়ে বলে, আম্মু চলো, রাগ করো না। তুইও বলছিস? চলো, আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আয়নুর আম্মুকে বুঝাতে লাগলো। বুঝানোর পর ওরা যেতে রাজি হয়ে গেল। সবাই রেডি হয়ে ব্যাগ গুছাতে নিল। আয়ন বলে ওঠে, আমি তো যেতে পারবো না, আপনারা যান। তুই এখানে একা থাকবি না? হ্যাঁ, আমার অফিসে অনেক কাজ আছে। কোন অফিসে কাজ করো? ওইটা অজানা থাক। আয়ন সবাইকে বিদায় দিয়ে দিল। আয়ন খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। 1 মাস পর তুলি আয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আয়ন বলতে লাগলো, আমাকে যেতে দেন। দেখেন, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। এমন সুযোগ আর কখনো পাবো না। সুযোগের সদ্ব্যবহার করা উচিত। তুমি আমার আজকে হয়ে যাবে, না হয় তুমি সবার সামনে নিজের শরীরে কলঙ্কের দাগ বসিয়ে নেবে। দেখেন, আপনি যেইটা করতে চাচ্ছেন সেটা মোটেও ঠিক না। সেটা আমি বুঝে নিব। তুমি কেমন ছেলে, হ্যাঁ, যে এমন হট মেয়ে তোমার চোখের সামনে দেখেও কাজে লাগাচ্ছ না? আপনি একটা ফালতু মেয়ে। আপনার মতো জঘন্য মেয়ে একটাও দেখি নাই। আমাকে মিথ্যা বলে এখানে ডেকে নিয়ে এসেছেন। আয়ন আর কিছু বলতে যাবে, তুলি কারোর আসার শব্দ শুনে তুলি নিজের জামা ছিঁড়তে ছিঁড়তে বলতে লাগলো, আয়ান, আমার এমন সর্বনাশ করো না প্লিজ, আমায় দয়া করে ছেড়ে দাও। আয়ন তুলির কাছে গিয়ে কিছু বলবে, তার আগে দরজা খুলে সবাই ভিতরে ঢুকতেই তুলি আয়নকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে কান্না করতে করতে দৌড়ে গিয়ে নদীকে জড়িয়ে ধরল। আয়নকে ম্যানেজার এসে সজোরে ঘুষি মেরে বলে, ছি, তোকে তো ভালো ছেলে ভেবেছিলাম, আর তুই কি না। ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। বস ঠিক তোকে চিনেছিল। আমি জোর করে তোকে চাকরিতে রেখেছিলাম, আর যদি না রাখতাম তাহলে এমন কিছু হতো না। স্যার, আপনি আমাকে। আয়ন কিছু বলবে, তার আগেই কয়েকটা এমপ্লয়ি এসে আয়নকে মারধর করতে লাগলো। তুলিকে নিয়ে যেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী সবাইকে বলে উঠল, সবাই ছাড়েন, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। ও হ্যাঁ, ছাড়েন আয়ন সাহেব, ফাইলগুলো নিয়ে এসে আমার কাছে দিয়ে যান। নদী কথাগুলো বলে চলে গেল। আয়ন নদীকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। আয়ন ওর থাকার রুমে চলে গেল। আয়ন ফাইলগুলো নিলে একজন বলে ওঠে, তাড়াতাড়ি যা লুচ্চা, বের হ, না হলে আরো মার খাবি। আয়ন কিছু না বলে ফাইল নিয়ে নদীর রুমের সামনে গেল। আয়নের হাত পা কাঁপতে লাগলো। আয়ন ভিতরে প্রবেশ করলে দেখে নদীর চোখ বয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়ন নদীর সামনে গিয়ে চোখের পানি মুছতে যাবে, সাথে সাথে নদী রেগে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মেরে বলল, এত যদি তোর আদর খেতে ইচ্ছে করে আমাকে একবার এসে বলতে পারতি। আমি তো তোর বউ, আমি কি তোকে আদর করতাম না? তুই কোন হিসাবে ওই মেয়েটার সাথে এমন কাজ করলি? তোর থেকে এমন কিছু আমি কোনোদিন আশা করি নাই। আব্বু ঠিক বলছে, আসলে তোর ভেতরে অনেক সমস্যা আছে। তোকে 1000বার বলার পরও তুই সেই তুলির সাথে নোংরামি করলি। কেন করলি এমন বল? নদী আয়নের কলার ধরে কান্না করতে লাগলো। আয়ন নদীকে ধরে তুলতে যাবে, নদীর সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ফাইলগুলো রেখে বের হয়ে যা। তোকে যেন আর কোনো দিন আমার চোখের সামনে না দেখি। তুই আসলে যে রূপ দেখাস সেই রূপ তোর আসল রূপ না। তুই আসলে নোংরা মন মানসিকতার মানুষ। তোকে আমি লয়াল সৎ দেখে তোকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন তো তোর আসল রূপ সামনে চলে আসলো। শোন, ডিভোর্স লেটার পাঠিয়ে দিস। তুই তো বলছিস পাঠিয়ে দিবি, দিস। আমার আর কোনো আক্ষেপ নেই, আমি অনেক খুশি হব। আমি তোমাকে কিছু বললে তুমি আমাকে বিশ্বাস করবে না আমি জানি, তাই আমি কিছু বলতেও চাই না। হ্যাঁ, আমি আসলে খারাপ, তোমার যেটা ভালো লাগে সেটাই ভাবো, কিন্তু আমি স্বামী হিসেবে সবসময় চেষ্টা করব তোমার বিপদে পাশে থাকার। আমি কখনোই তোমাকে বিপদে রেখে চলে যাব না। আমি তোকে আমার আশেপাশেও দেখতে চাই না। দয়া করে নাটক করিস না। তুই এখান থেকে যা, না হইলে আমি নিজেকে শেষ করে দিব। আইন কিছু বলতে যাবে, তখন তুলি রুমে চলে আসলো। আইন তুলিকে দেখে রাগে সজোরে থাপ্পড় মেরে দিল। তুলি নিজের কন্ট্রোল হারিয়ে পড়ে গেলে আইন বলে ওঠে, আমি কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত তুলি নাই, আজ তোর গায়ে হাত তুলতে বাধ্য হইলাম।
তুই কাজটা ঠিক করলি না। সত্যি কখনোই চাপা থাকে না, একদিন ঠিক সত্যিটা বের হবে। ম্যাম দেখছেন, আমার এত বড় ক্ষতি করতে গিয়ে পারে নাই, দেখে আমাকে থাপ্পড় মারছে। আমার চোখে পানি ঝরিয়েছস, জীবনে তুই সুখী হতে পারবি না। আমি বলে দিলাম, ভালো থাক, আর ম্যামের কানে বিষ ঢালা বন্ধ করিস। অ্যান কথাগুলো বলে চোখের কোণার পানি মুছতে মুছতে চলে গেল। 5 বছর পর। দাদু ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর এই শরীর নিয়ে এয়ারপোর্টে কি করছেন? আমার দাদু ভাই দেশে এসেছে, আর আমি কিনা আমার দাদু ভাইকে রিসিভ করতে আসবো না, তা কি হয়? হ্যাঁ, ধন্যবাদ। আয়ান কেমন আছো? আয়নর আব্বুকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করলো। 3 জন গাড়িতে উঠে পড়ল। 3 জন কথা বলতে বলতে চলে গেল। গ্রামে যেতে 4 ঘন্টা লাগে। গ্রামের ভিতরে ঢুকতেই স্কুল ঘরের কাছে মানুষের ভিড় দেখে 3 জন গাড়ি থেকে নেমে পড়ল। আয়ান বলে ওঠে, আপনার এখানে দাঁড়ান, আমি দেখছি। আয়ান ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই আয়ান চমকে গেল। আয়ান দৌড়ে গিয়ে রায়হান খানকে ধরে বলল, আম্মু কি হয়েছে আপনার? চাচ্চু চোখ খুলেন। আয়নুর চাচুকে কোলে তুলে নিয়ে গাড়িতে তুলল। আয়নের আব্বু দাদু তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ল। হসপিটালে দিকে যেতে লাগলো। আয়নের চাচুকে হসপিটালে ভর্তি করিয়ে দিল। আয়নের দাদু কান্না করতে করতে বলতে লাগলো, আমার ছেলেকে একা পেয়ে ওরা কি হাল করেছে, আমার ছেলে কি ক্ষতি করেছে ওদের, এভাবে ওরা আমাদের ক্ষতি করে, আর তুই বলস আমি ইচ্ছে করে ঝামেলা করি। দেখ তোর ভাইয়ের কি অবস্থা। আব্বা কান্না থামান, ভাইয়ের কিছু হবে না, ঠিক হয়ে যাবে। রায়হানকে তো বলে গেছিলাম ওই দিকে যেন না যায়, ও কখনোই ওর বোনকে রায়হানের সাথে বিয়ে দিবে না। আমার কোনো কথা শুনে কি হই? আয়ন সবার কথা শুনে বুঝতে পারলো কাহিনীটা কি। আয়নের চাচু জ্ঞান ফেলে আয়ন কেবিনে চলে গেল। আয়ন কেবিনে গেলে রায়হান আয়নকে দেখে বলে, আয়ন বাবা কখন আসলে? চাচু আমার সাথে চলেন। রায়হান ঠিক আছিস বাবা? আব্বা, ওরা সোনালিকাকে জোর করে বিয়ে দিবে আজকে। আব্বা, আমি সোনালিকা ছাড়া বাঁচবো না। আব্বা তুমি কিছু একটাই করো। রায়হান কান্না করতে লাগলো। আয়ন রায়হান খানকে বলে, চাচু ওঠেন। আয়ন রায়হান খানকে ধরে নিয়ে যেতে লাগলে। আয়নের আব্বু বলে, আয়ান কোথায় নিয়ে যাস? ওই রাস্তায় আর একটু রেস্ট দরকার আছে। অনেক রেস্ট নিয়েছে, এখন রেস্ট নেওয়ার সময় না। আয়ন রাকিবকে কল দিয়ে বলল, চাচুর বাইকটা হসপিটালের সামনে নিয়ে আয়। তুই দেশে কবে এসেছিস? এত কথা শুনতে চাই না, তাড়াতাড়ি বাইক নিয়ে আয়। আমি সামনে আছি, হসপিটালের দিকে আছি, 1 মিনিট লাগবে। রাকিব কথা বলতে বলতে চলে আসলো। আয়ন রাকিবকে বলল, দাদু আব্বুকে নিয়ে বাসায় চলে যা। আয়ন বাইকে উঠে পড়লে রায়হান কিছু বলবে, তার আগে আয়ন উঠতেই ইশারা করলো। রায়হান খান উঠে গেল। আয়ন বাইকে স্পিড চালিয়ে সোজা চৌধুরী বাড়িতে চলে গেল। রায়হান খান অবাক হয়ে বলল, বাবু কি করছিস? এখান থেকে চল, আমাদের উপরে হামলা করবে। দেখা যাক, চলেন। আয়ন রায়হানের হাত ধরে গেটের সামনে চলে গেল। বডিগার্ড কিছু বলতে যাবে, আয়ন সবগুলো এক এক করে নাকে ঘুষি মেরে ভিতরে চলে গেল। রায়হান খান অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ন সবার সাথে ফাইট করতে লাগলো। রায়হান খানও যেতে লাগলো। আয়ন সদর দরজায় লাথি দিয়ে খুলে ফেলল। দরজার পাশে থাকা সবাই পড়ে গেল। আয়ন রায়হান খানকে নিয়ে ভিতরে গেলে দেখে বড় সাথে কাজী বসে আছে, আরও কিছু মানুষ দাঁড়িয়ে আছে। বসে যে আছে মহিলাটা কান্না করছে। রায়হানকে দেখে বউ সাজা মহিলাটা বলে, রায়হান। সোনালি আন্টি, আপনি আমার কাকিমা হবেন, আজকে আপনার হাতে শেষ চান্স। আয়নকে এক এক করে সবাই মারতে আসলে আয়ন ফাইট করতে লাগলো আর বলতে লাগলো, আন্টি তাড়াতাড়ি বলেন, আপনি কি আমার কাকিমা হবেন কি না? রায়হান, ছেলেটাকে নিয়ে চলে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভাইজান ওকে মেরে ফেলবে। কোথায় আপনার ভাইজান? ডাক দেন। নিচে মারামারির শব্দ শুনে উপর থেকে সবাই নামতে লাগলো। আয়নকে পিছন থেকে কেউ মারতে যাবে, সাথে সাথে আয়ন লোকটাকে ধরে আচ্ছা মতো মুখে ঘুষাতে লাগলো। হঠাৎ কারোর কণ্ঠ শুনে আয়ন পিছনে ঘুরে সামনে থাকা মানুষগুলোকে দেখে থমকে গেল। আয়ন বলে উঠল, স্যার আপনি? হ্যাঁ আমি। তুমি এত বড় সাহস আমার বাড়িতে এসে মারামারি করছো? এইটা আপনার বাড়ি? হ্যাঁ, তুমি এখানে কি করছো? স্যার উনি আন্টিকে ভালোবাসে, ওনাদের ভালোবাসা মেনে নেন।
তুই কে রে যে তোর কথা শুনে আমি ওনাদের মেনে নিতে হবে? উপর থেকে কথাগুলো বলে নদী নামতে লাগলো। আয়ন বলে ওঠে, ম্যাম, ভালোবাসার ভিতরে বাধা হয়ে দাঁড়াবেন না। কিসের ভালোবাসা? শত্রুর বাড়িতে এই বংশের কোনো মেয়ের বিয়ে হবে না। নিজেদের ভালো চাইলে এখান থেকে চলে যা। আমি কখনোই নিজের ভালো চাই নাই। সরি, আপনার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে আপনারা রাজি হবেন না, কিন্তু আমি আমার কাকিকে এখান থেকে নিয়ে যাব। সাহস থাকলে নিয়ে যা। রায়হান, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ওকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি তোমাকে ভালোবাসি না, প্লিজ এখন এখান থেকে চলে যাও। চাচ্চু, ওনাকে কোলে তুলে নেন, বাকিটা আমি দেখছি। দেখেন এখন সময়, তাড়াতাড়ি। তাকিয়ে আছেন কেন? তাড়াতাড়ি করেন। রায়হান খান সোনালির কাছে গিয়ে কোলে তুলে নিল। নদীর আব্বু বডিগার্ডদের ইশারা করলে আয়ন হঠাৎ করে একজন আয়নের হাতে চাকু দিয়ে আঘাত করলে নদী চিৎকার দিয়ে বলে ওঠে, আয়ান। নদী এগিয়ে যেতে যাবে, সাথে সাথে নদীর আব্বু নদীর হাত ধরে ফেলো। আয়ন ঘুরে যে চাকু দিয়ে আঘাত করে তাকে মারতে লাগলো। লাস্টের দিকে নদীর আব্বু মারতে লাগলো। আয়ন কিছু না বলে মার খেতে লাগলো। আয়ন রায়হানের দিকে চাবি দিয়ে বলে, চাচ্চু, ওনাকে নিয়ে চলে যান, আমি বাকিটা দেখছি। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমার কসম, এখান থেকে আপনারা চলে যাবেন, না হইলে আমি নিজের ক্ষতি করব। আয়নের কথা শুনে রায়হান খান চলে গেল। আয়নকে নদীর আব্বু মারতে লাগলো। নদী আয়নকে মার খেতে দেখে কষ্ট হতে লাগলো। নদী চুপচাপ মার খাওয়া দেখতে লাগলো। ওন্না খামসি দিয়ে ধরে থাকতে লাগলো। আয়নকে মারতে মারতে ফ্লোরে ফেলে দিল। আয়নের মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। আয়ন রক্তের থুতু ফেলে দিয়ে বলতে লাগলো, আঙ্কেল, ওই ফ্যামিলির প্রতি যত রাগ আছে সব আমার উপরে ঝেড়ে ফেলেন। আমি ওই বাড়ির সন্তান, ওই বাড়ির রক্ত বইছে। হিরোগিরি দেখাতে এসেছিস না? দেখ আমি তোর কি হাল করি। খুব হিরোগিরি দেখাতে এসেছিস তাই না? চল, তোকে মারবো মাঠের ভিতরে নিয়ে গিয়ে, যাতে কেউ আর আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতেও কাঁপে। নদীর আপু আয়নের চুল ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সবাই ওদের পিছন পিছন যেতে লাগলো। নদী দৌড়ে রুমে চলে গেল। উপর থেকে খাটের উপরে শুয়ে থেকে কান্না করতে লাগলো। আয়নকে মাঠে নিয়ে গিয়ে মারতে লাগলো। আয়নের ফ্যামিলি সবাই ছুটে আসে। গ্রামের সব মানুষ জড়ো হয়ে যায়। আয়নের আম্মু আতিয়া কান্না করতে করতে বলতে লাগলো, আঙ্কেল, আমার ভাইকে ছেড়ে দেন। আমার ভাই এসব তো কিছু জানে না। ভাইয়া তো দেশের বাইরে ছিল। দয়া করে আমার ভাইকে ছেড়ে দেন। ভাইজান, ওনাদের সাথে শত্রুতা, আমার সন্তানকে ছেড়ে দেন। আমার সন্তান এইসব কিছু জানে না। হিরোগিরি আমি বের করব, খুব রক্তের গরম তাই না? দেখ আমি কি করি। যে বাধা দিতে আসবে তার হাত আমি কেটে ফেলে দেব। আম্মু, আতিয়া কান্না করো না, উনি ওনার রাগ মিটিয়ে নিক। এখানে আমি সব শুনেছি। ওনার ভাইয়ের সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে। সব দোষ দাদুর। দাদু কাজটা ঠিক করে নাই। দাদু যদি সেদিন ওনাকে না মারতো, আজ সবাই মিলে সুখে থাকা যেত। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়নের দাদু বলে ওঠে, আমার নাতিকে ছাড়। আমার নাতি তোর কি ক্ষতি করেছে? ওর সাহস দেখে বাঁচি না। আমার চোখের সামনে আমার বাড়িতে গিয়ে আমার বডিগার্ডদের মেরে মাটিয়ে ফেলে দিয়েছে। আমার বোনকে কিডন্যাপ করছে, আমি ওকে মেরে ফেলবো। আপনার বোন আমার এখন স্ত্রী। আমরা বিয়ে করে এসেছি। আপনার বোনকে কোনো কিডন্যাপ করা হয় নাই। রায়হানের কথা শুনে নদীরা রেগে সোনালীকে মারতে যাবে, সাথে সাথে রায়হান হাত ধরে ফেল। নদীর আপু বডিগার্ডগুলোকে ইশারা করলে এক এক করে সবার গলায় চাকু ধরলো। সবাই ভয়ে ঢোক গিলতে লাগলো। নদীর আপু হাসতে হাসতে বলে, এই দিনটার অপেক্ষায় ছিলাম। একসাথে পুরো ফ্যামিলিকে আমি শেষ করে দেব। আঙ্কেল, আমাকে মারতে দিয়েছি, দেখেন আমার ফ্যামিলির কিছু হইলে আমি কাউকে ছাড়বো না। আয়নের কথা শুনে নদীর আপু রেগে সজোরে খুশি মেরে বলে, কি করবি তুই? হ্যাঁ আঙ্কেল, আমার ভাইকে ছাড়েন। আর কত মারবেন ওকে? দেখেন, আপনার সাথে আমার ঝামেলা করতে আসে নাই। কি করতে এসেছিস তাহলে? শুন, তোদের সবাইকে ছেড়ে দিতে পারি যদি তোর দাদু পুরো গ্রামের সামনে কান ধরে ক্ষমা চায়, তাহলে সবাইকে ক্ষমা করে দেবো। আঙ্কেল, রেগে চিৎকার দিয়ে আঙ্কেল বলাতে নদীর আপু রেগে বলে ওঠে, তোর মুখ অনেক চলে তাই না? তোকে আগে আমি ঠিক করে নেই, তারপর বাকিদের দেখ। আইন নদীর আপু লাঠি দিয়ে মারতে যাবে, সাথে সাথে পিছন থেকে কেউ লাঠি ধরে ফেল। সবাই অবাক হয়ে গেল। আতিয়া চোখ বড় বড় করে ফেল। নদীর আব্বুর পিছনের দিকে তাকাতেই দেখে নদী। নদীর আপু রেগে বলে ওঠে,
তুই এখানে কি করিস? আর তোর সাহস কি করে হয় আমার লাঠি ধরার? আব্বু ওদের ছেড়ে দাও। আয়ানকে অনেক মেরেছো, কম মারো নাই, সমান সমান হয়ে গেছে। চাচ্চুকে ওনারা যেভাবে মেরেছিল তার থেকে দ্বিগুণ আয়ানকে মেরেছো। আমি ওদের লাশ দেখতে চাই, তুই এখান থেকে চলে যা। নদীর আব্বুকে নদী ধাক্কা মেরে ফেলে দিল। আয়নকে মারতে যাবে, সাথে সাথে নদী উঠে ওর আব্বুর পা জড়িয়ে ধরে বলে, আব্বু দয়া করে ওকে ছেড়ে দাও। আব্বু তুমি ওর গায়ে মারলে সব ব্যথা আমার শরীরে এসে পড়ছে আব্বু, আমি আর সহ্য করতে পারছি না। ওকে মারার আগে আমাকে মারো আব্বু, তুমি দয়া করে আমাকে মেরে ফেলো, তাও ওর গায়ে হাত তোলো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আব্বু। নদীর কথা শুনে সবাই অবাক চোখে তাকিয়ে দেখতে লাগলো। নদীর আব্বু রেগে বলে, তো লজ্জা করে না এইসব কথা বলতে? তুই কি ভুলে গেছস ওই কতটা খারাপ? আমি ভুলি নাই, তাও আব্বু ওকে ছেড়ে দাও, আমি ওকে এভাবে দেখতে পারবো না। নদীর আব্বু নদীর কোনো কথা না শুনে লাঠি দিয়ে মারতে গেলে আয়নকে নদীকে জড়িয়ে ধরে নদীর পিঠে আঘাত পেলে আয়ন বলে উঠল, নদী সামনে থেকে সর, না হলে আরো মারবো তোকে। কিন্তু যা ইচ্ছা করো, আমি তাও ছাড়বো না। আমাকে মারতে মারতে মেরে ফেলো, আমি এইভাবে ওকে মার খেতে দেখার ক্ষমতা আমার নেই। নদীর আব্বু রেগে নদীকে মারতে লাগলো। আয়ন সহ্য করতে না পেরে নদীর আব্বুর নাম ধরে জোরে চিৎকার দিয়ে বলল, শফিক চৌধুরী, আপনাকে আমি নদীর আব্বু বলে সহ্য করে গেছি, আর একটা বাড়ি আমার প্রিয় মানুষের শরীরে পড়লে আমি সব কিছু ভুলে যাব। নদী আয়নের হাতের বাঁধন খুলে দিয়ে মাটিতে পড়ে গেল। আয়ন তাড়াতাড়ি করে নদীকে ধরে বলল, নদী, আমি তো খারাপ ছেলে, আমার জন্য কেন নিজে মাইর খেলে? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম তোমার বিপদে পাশে থাকবো, আজ তো দেখি সব উল্টা, আমি নিজেই তোমার বিপদে ফেলে দিলাম। নদী চোখ খুলো না, নদী, এই নদী চোখ খুলো না, তোমার কিছু হইলে আমার কি হবে? নদী চোখ খুলো না। আর নদীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আর নদীর সারা মুখে চুমু দিতে লাগলো। নদীর আব্বু ধরতে যাবে, আর সাথে সাথে ধাক্কা দিয়ে বলে, আপনি কি মানুষ নামের জানোয়ার? নিজের মেয়েকে মারতে একটু কি বিবেকে বাঁধলো না? আমার ভুল, আপনি তো নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না। আরে আপনাদের বংশের সব এক, আপনি দাদু সবাই সেম, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না। আমার প্রিয় মানুষের যদি কিছু হয় আমি আপনাকে শান্তিতে থাকতে দিব না। অ্যান্ড কথাগুলো বলে কান্না করতে করতে নদীকে ডাকতে লাগলো। সবাই যেন থমকে গেছে। নদীর আম্মু বলতে লাগলো, দেখো, আজ তোমাকে আমি বলছিলাম না আমার মেয়ে ভুল কাউকে বেছে দেয়নি। দেখো, আমার মেয়ের জামাইকে সারা শরীরে রক্ত, অথচ নিজের প্রতি কোনো খেয়াল নেই। তার স্ত্রী ব্যথা পেয়েছে দেখে পাগলের মতো কান্না করছে। ভালোবাসতে জানতে ছোট বড় দেখে হয় না। তোমার হাত জোর করছি, সবাইকে ছেড়ে দাও। অতীত নিয়ে পড়ে থেকে আর নিজেদের প্রিয় মানুষদের হারিও না। নদী চোখ খুলো না, আমার যে বড্ড কষ্ট হচ্ছে, আমি তোমাকে কিছু হতে দিব না। আয়ন নদীকে অনেক কষ্ট করে কোলে তুলে নিল। কিছু দূর যেতেই আয়ন পড়ে যেতে নিলে সাথে সাথে নদীর আব্বু ধরে ফেল। আয়ন তাকালে নদীর আব্বু সবাইকে ইশারা করে ওদের সবাইকে ছেড়ে দিল। আয়নকে নদীকে গাড়িতে তুলে ফেল। আয়ন গাড়িতে উঠে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেলে আয়ন নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। আয়ন উঠতে গেলে মাথায় ঝিমঝিম করতে লাগলো। আতিয়া আয়নকে ধরে বসিয়ে দিল। আয়ন আতিয়াকে দেখে বলল, নদী কোথায় আতিয়া? ভাইয়া, উনি তাহলে সত্যি আমার ভাবি ছিল? উনি তাহলে সেদিন মিথ্যা বলে নাই? ওই কোথায়? পাশের কেবিনে আছে, তুমি রেস্ট নাও। আয়ন কিছু না শুনে বেড থেকে নেমে পড়ল। আয়ন নদীর কেবিনে ঢুকে পড়ল। সবাই আয়নকে রেস্ট নিতে বলে আয়ন কিছু না বলে নদীর পাশে গিয়ে বসলে। নদীকে ধরতে যাবে, সাথে সাথেই নদী হাত সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে স্পর্শ করবে না। এখানে কেন এসেছো? বের হও এখান থেকে। তুমি ঠিক আছো? আমি যেমন থাকি তাতে তোমার কি? এখান থেকে চলে যাও। এখনো রেগে আছো? এখনো বলবে তুমি আমাকে ঘৃণা করো? হ্যাঁ, 100 বার বলবো আমি তোমাকে ঘৃণা করি, বুঝতে পারছো? এখান থেকে যাও, মাথা ব্যথা করছে। ঘৃণা করো তো আমাকে বাঁচাতে গেছো কেন? মানুষ হয়ে মানুষকে বাঁচাইছি, এর মানে এই না যে তোমাকে ভালোবাসি। বৌমা, এমন কেন করছো? তুমি তো উঠে আমার ছেলের সম্পর্কে জানতে চাইলে। ভালো না বাসলে তো তুমি তোমার বাবার বিরুদ্ধে গিয়ে নিজে মায়ের খেতে না। জ্ঞান ফেরার সাথে সাথে অন্য কোনো কথা না বলে সোজা আয়নের কথা জিজ্ঞেস করেছিলে। নদী, কেন এমন করছিস? আন্টি, আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান।
আপু বাসায় যাব, এখানে থাকতে পারবো না। যাবি তো, কিন্তু জামাই বাবার সাথে এমন কেন করছিস? এত কথা বলতে ভালো লাগছে না। ওকে, বুঝতে পারছি। আমাকে এখনো ঘৃণা করো। ওকে, চলে যাচ্ছি দাদু। আপনি যে আমার জন্য মেয়ে ঠিক করছেন, আমি ওনাকে বিয়ে করতে রাজি। ওনাকে আমার অতীতের ব্যাপারে সব জানিয়ে দিয়েন। আইনের কথা শুনে সবাই হা হয়ে গেল। নদী রেখে লাথি মেরে আইনকে ফেলে দিয়ে বলল, লুচ্চা, এখান থেকে যা। তুই যাকে ইচ্ছা বিয়ে কর, আমার সামনে থেকে যা। আইন ফুলের উপরে বসে থেকে হাসতে লাগলো। নদী রেখে পেট থেকে নেমে রেখে কান্না করে বলতে লাগলো, আব্বু, লুচ্চাকে হাসতে বারণ করো। আমার কিন্তু অনেক ব্যথা করছে শরীর। রাগ কিন্তু হচ্ছে, ওকে এখান থেকে বের করে দিবে। আয়ান, হাসিস কেন? আইন উঠে ওর দাদুকে আবার বিয়ের কথা বলাতেই নদী আবার রেখে লাথি মারল পিছনে। আইন বলে উঠল, ওই মারেন কেন? আপনাকে কেউ অনুমতি দিয়েছে আমাকে মারার? আপনার সাথে আমি কথা বলছি। আমার কেবিন থেকে বের হও। লুচ্চা, তোর হবু বউয়ের কাছে গিয়ে বল, যা ভাগ। নদীর কথায় সবাই বুঝতে পেরে মিটিমিটি হাসতে লাগলো। আতিয়া বলতে লাগলো, কেমন যেন পড়া পড়া গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, আমিও পাচ্ছি। কই পাচ্ছি? ভালো করে শোকেন, বুঝতে পারবেন। আতিয়া, তুই তো নতুন ভাবি চাস, তাই না? হ্যাঁ। আতিয়া, তুমিও আমাকে চাও না? কি করব, আপনি তো ভাবিকে ঘৃণা করেন, সেখানে ভাইয়াকে তো আর সারা জীবন সিঙ্গেল রাখা যায় না। ওকে ভালো, এখান থেকে নিয়ে যাও। আর তুমি সুন্দর অল্প বয়সের ভাবি দেখো, আর আমার মতো বুড়া মেয়ের সাথে বিয়ে দিও না, যে পরে অন্য কোনো কম বয়সের নারীর কাছে যাবে। নদীর কথা শুনে আয়নের রাগ হলো। আয়ন নদীকে বলল, জাস্ট শ্যাট আপ। নদী বুড়ি মানে কি? ফাইজলামি করো। কত বয়স হয়েছে তোমার? হ্যাঁ, যত সব ফালতু কথা। আর তুমি যেইটা জানো সেইটা সম্পূর্ণ ভুল। আমি তোমার সামনে প্রমাণ ছাড়া কিছু বলতে চাই না। আমি খুব তাড়াতাড়ি তোমাকে প্রমাণ করে দিব আমি ওই কাজ করি নাই। আয়ন কথাটা বলে চলে গেল। নদীর আপু বলে ওঠে, নদী, আয়ান কি করেছে? কেন আয়ানকে ঘৃণা করিস তুই? কিছু না, এখান থেকে যাও তো, ভালো লাগছে না। আমি জানি না আয়ান কি করছে, কিন্তু আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সন্তান কখনোই অন্যায় কাজ করতে পারে না, যেটা করলে তার প্রিয় মানুষরা কষ্ট পাবে। তোমার ছেলে যে কী কী করতে পারে তা আমার বোঝা হয়ে গেছে। কাউকে না জানিয়ে বিয়ে করে বসে আছে, তার থেকে আর কি আশা করা যায়? আমি জানতাম ওদের বিয়ের ব্যাপারে, কিন্তু এটা জানতাম না সেই মেয়ে আর কেউ না, নদী। বাহ, খুব ভালো। আয়নের আপু রেগে বের হয়ে গেল। আয়ন ওর বেডে গিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো, এই তুলিকে কোথায় পাওয়া যাবে? ওর খোঁজ তো কোথাও পাচ্ছি না। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। 3 দিন পর আয়ন রিলিজ পেল। আয়নকে নিয়ে যেতে লাগলো আতিয়া আর রাফি। আয়ন রাফিকে বলতে লাগলো, ভাবির সাথে এত ঝগড়া করো কেন? এখন তো টাকা পয়সারও অভাব নাই, তাও ঝগড়া কেন করো? সারাদিন বকবক করলে মেজাজ খারাপ কার হবে না? আর কাজ বাদ দিয়ে ওকে নিয়ে ঘুরতে যাব নাকি? সপ্তাহে একদিন তো ছুটি পাও, সেই দিন ঘোরাতে নিয়ে গেলে কি ক্ষতি হবে? আর বউয়ের বকবক যদি সহ্য করতে না পারো, তাহলে কেমন মানুষ তুমি? বাহিরে কিভাবে সব কিছু সামলাও? নি কেন জ্ঞান দিস না ভাবির চামচা। আয়ন দাঁতে দাঁত চেপে হাসতে লাগলো। রাফি আতিয়াও হাসলো। 3 জন গাড়িতে উঠে পড়ল। আয়ন বলে ওঠে, রাকিবের বাচ্চা কি বউয়ের আঁচল ছাড়ে না নাকি? নতুন বিয়ে হয়েছে, একটু তো এমন করবে। আমাদের বংশের ছেলেদের সমস্যা আছে, যে যেমন পারে বিয়ে করে ফেলে ফ্যামিলি ছাড়া। তুমি একমাত্র আছো যে রিলেশন করে বাবা মাকে জানিয়েছ। তোর এটাই তো একটু ভিন্ন ছিল, বাট তুই যাহা করছস, অফিসের বসকে বিয়ে করে ফেলছস। রাফি কথাগুলো বলে হাসতে লাগলো। 3 জন কথা বলতে বলতে বাসায় চলে গেল। বাসার ভিতরে গেলে 3 জন নেমে পড়ল। 3 জন বাসার ভিতরে চলে গেল। বসার ঘরে গেলে দেখে নদীর আব্বু আম্মু, ওর ফ্যামিলির মানুষজন, সাথে সাথে আয়নের ফ্যামিলি মানুষ বসে আছে। রাকিব আয়নকে দেখে কিছু বলার আগেই আয়নের চোখ ওর পাশের মেয়েটার কাছে গেল। আয়ন রেগে মেয়েটার কাছে গিয়ে সজোরে থাপ্পড় মেরে দিল। পুরো বাড়িটা চুপ হয়ে গেল। আয়ন বলে ওঠে, তোকে তো খুঁজছি, নদীকে সব সত্যি বলবি, না হইলে তোর খবর আছে। সেই দিন কিছু না বলে ছেড়ে দিয়েছিলাম,
নদীকে সত্যিটা বল, না হইলে আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। আয়ান আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার গায়ে কলঙ্ক লাগাতে চাইনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিসের ক্ষমা তোমার জন্য? আমি সবার সামনে কলঙ্ক দাগ নিয়ে ঘুরছি। আমার স্ত্রীর চোখে আমি একজন খারাপ মানুষ হিসেবে আছি। শুধুমাত্র তোমার জন্য আমার স্ত্রী থেকে আমি 5 বছর ধরে আলাদা হয়ে আছি, আর তুমি আজকে বলছো কলঙ্ক দাগ লাগাতে চাও নাই। শুনো, সেই দিন সব সত্যি কথা আমার স্ত্রীকে বলবে, না হইলে আমি তোমার ফ্যামিলির পিছনে লাগবো। আমার সংসার যদি ভেঙে যায় আমি তোমাকেও সুখে থাকতে দিব না। তুলি কি করছে? আয়ান, ওই তোকে কিসের কলঙ্কের দাগ দিয়েছে এসব কি বলিস? আম্মু, তুমি ওকে চেনো নাকি? ওর নাম কিভাবে জানো? আর ওয়েট, তুমি এই বাসায় কি করো? নদীর সাথে এসেছো নাকি? বাট আমি তো খোঁজ নিয়ে দেখেছি, আমি কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার পর তুমি কিছু মাস পর চাকরি ছেড়ে দিয়েছো। আয়ান, তুলিকে ভুল বুঝো না, আমি তোমাকে সব কিছু বলছি। কি বলেন চাচ্চু? আয়নের কথা শুনে রায়হান মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে একবার আয়ন আরেকবার তুলির বাবা মায়ের দিকে তাকিয়ে তারপর বলল, আসলে আয়ান, তুলির কোনো দোষ নাই, সব দোষ আমার, আমি সব নষ্টের মূল। মানে কি, সোজাভাবে বলেন তো, কাহিনী কি? তুলির দোষ নাই? আমি ঠিক বুঝতে পারছি না। আর তুলিকে আপনারা কিভাবে চেনেন? কোম্পানিতে একবার আমি মিটিং ওইখানে গেছিলাম, তুলি তো কখনো যায় নাই। তুলি তো আমার স্ত্রী, আর তুলি তো ছোট ফুপুর মেয়ে। ওকে আমাদের ফ্যামিলি ছাড়া কেউ চিনে না। ওই ছোটবেলা থেকেই ওর ছোট চাচুর কাছে থাকতো। কি? আয়ান, আমি সব খুলে বলি। বলেন শুনি। আয়ান তাকাতেই রায়হান বলে ওঠে, তুলি যা করছে সব কিছু প্ল্যান করা ছিল। তুমি নদীর কোম্পানির বিশ্বস্ত ছিলে, তুমি মেধাবী আর কোম্পানির ব্যাপারে অনেক ভালো বুঝতে। আমি কখনোই এমন এমপ্লয়ি দেখি নাই, মালিকের থেকে সেই ভালো এক্সপ্লেন করতে পারে। তোমার সব কিছু আমার অনেক ভালো লেগেছিল। আমি তোমাকে আমাদের কোম্পানিতে নিতে চাইছিলাম। আমি চাই না ওদের কোম্পানিতে তুমি থাকো। ওরা যত লস করবে তত আমার জন্য ভালো। তুমি আর ম্যানেজার মিলে কোম্পানিটায় অনেক ভালো কাজ করেছিলে। আর কিছু বলতে যাবে তখন আয়ান রেগে বলে ওঠে, ব্যাস, আর কিছু বলা লাগবে না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আর তুলি, তুমি যদি আমার নিজের বোন হইতে আমি তোমাকে এখন কেটে নদীতে ফেলে দিতাম। তুমি যে কাজগুলো ওনার কথায় করতে গেছো, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তোমার সাথে কি হইতো বুঝতে পারছো? আয়ন মারতে যাবে, তুলি ভয়ে চোখ বন্ধ করে কান্না করতে লাগলো। আয়ন হাত থামিয়ে বলল, নেক্সট টাইম যদি এসব উল্টাপাল্টা কোনো কাজ করতে দেখি। সরি, আমাকে ক্ষমা করে দাও। তুলি আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ন তুলিকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, কান্না বন্ধ করো। একটা ভুল কিন্তু সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। আর চাচ্চু, আপনি যদি এখন আমার চাচ্চু না হয়ে ভাই হইতেন, আপনাকে মেরে আমি মাটিতে ফেলে রাখতাম। হিংসা জিনিস খুব খারাপ, অন্য ক্ষতি করলে নিজের ক্ষতি হবে, মাথায় রাখবেন। আমি জানতাম না যে তুমি আর কেউ না, আমার ভাতিজা। চুপ করেন। আমি আপনার ভাতিজা হই বা না হই, আপনি কেন এমন কাজ করলেন? মেজাজ এতটা গরম হচ্ছে না? দূর, সামনে থেকে সরো তো। আয়ন তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ন রুমে চলে গেল। নদী তুলি আর রায়হানের দিকে তাকিয়ে বলল, তার মানে সেদিন আয়ান কিছু করে নাই? তুমি ওর নামে মিথ্যা বলেছিলে শুধুমাত্র আমি যেন ওকে কোম্পানি থেকে বের করে দেই? তুমি একবার ভেবে দেখেছো তুমি ওকে সবার সামনে খারাপ বানিয়েছো? আয়ানের সাথে এমন কিভাবে করতে পারলে? আয়ান তোমার কি ক্ষতি করেছে? তোমাদের শত্রুতা আমাদের উপরে ছিল। ওই সরল ছেলেটাকে টার্গেট কিভাবে করতে পারলে? তুমি আমার আগের স্বামীকে ফিরিয়ে দেবে। তোমাদের কারণে আয়ান আজ এত রাগী বদমেজাজি হয়েছে। ওই শান্ত ভদ্র একটা ছেলে ছিল, সব নষ্টের মূল তোমরা দুইজন। তোমাকে বিশ্বাস করে আমি আমার স্বামীকে ভুল বুঝেছি। আমি এখন ওর সামনে কিভাবে যাব বলো? নদী তুলিকে ঝাঁকিয়ে কথাগুলো বলতে লাগলো। তুলি কান্না করতে লাগলো। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে যেতে লাগলো। রাকিব তুলিকে বলল, তুমি আয়ানের সাথে কি করছো? রাকিব, তুই থাম। আবার তুই ওকে জেরা করা শুরু করছস? আমার স্ত্রী, আমি জানতে পারবো না আমার স্ত্রী আগে কি করেছে? কি হলো, উত্তর দাও। তুলি কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আয়নের রুমে
আয়নের রুমের ভিতরে নদী ঢুকলেন, তাকে আয়ন তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হইল। নদী আয়নকে দেখে লজ্জা পেয়ে গেল। আয়ন নদীকে দেখে বলল, আরে আপনি এখানে কি করেন? আমার হবু বউ জানলে আমাকে ভুল বুঝবে তো। আপনি যান, আমার হবু বউয়ের সম্পদ আপনি কেন দেখছেন? আয়নের কথা শুনে নদী রাগি লুক নিয়ে সোজা গিয়ে আয়নের কোমর থেকে তোয়ালে টান দিয়ে খুলে ফেলো। আয়ন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ন নদীর ওড়না টান দিয়ে নিজে পড়ে নি কপালে টুকা দিয়ে বলে, লুচি মাইয়া কোথাকার। আহ কুত্তা, তো সব দেখে ফেলেছি। তোর হবু বউকে বলে দেব যে তুই একটা লুচ্চা। আমি কি করলাম যে সরেন, আপনি আমার ইজ্জত কেড়ে নিয়েছে। আয়নের কথা শুনে নদী রেখে চুল ধরে টান দিয়ে দুই ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ দিয়ে পানি পড়তেই আয়ন চমকে গেল। নদী ঠোঁট ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। নদী বলতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারি নাই। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি অন্য কাউকে বিশ্বাস করে। নদী কান্না করতে লাগলো। আয়ন নদীর দুই গাল ধরে বলতে লাগলো, আরে কান্না কেন করছো? আমি জানি তোমার উপরে রাগ ওঠার কথা, বাট আমি মোটেও রাগ করি নাই তোমার উপরে। আরে ছেলে মানুষ, আমি আমাদের বিশ্বাস নেই, তুই মেয়ে মানুষ সন্দেহ করতে পারো। আর ওইখানে এমন পরিস্থিতি হয়েছিল যে কেউ বিষয়টা বিশ্বাস করবে যে আমি আসলে তুলিকে রেপ করার চেষ্টা করছি। বিশ্বাস করো, আমি একদম তোমার উপরে রাগ করি নাই। তুমি এত ভালো কেন আয়ান? অন্য কেউ হলে আমার সাথে কথাই বলতো না। যে স্ত্রী নিজের স্বামীকে চিনতে পারে না, অন্য কথা শুনে স্বামীকে ভুল বুঝে, সেই আবার কেমন স্ত্রী? আরে বাবা দেখি, কান্না করো না তো। তুমি কান্না করলে কি আমার ভালো লাগবে বলো? আর আমি তোমার প্রতি কষ্ট পেতাম, কিন্তু 3 দিন আগে তোমার ব্যবহার দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমাকে ঘৃণা করার সত্ত্বেও তুমি আমার পাশে ছিলে, আমার জন্য মাইর খাইলে। আর তোমার কি দোষ বলো? আমার সাথে তোমার তেমন ভালো সম্পর্ক গড়ে ওঠে নাই। বিয়ে করেও আমরা সিঙ্গেলদের মতন জীবনযাপন করতাম। আমাকে চেনা বা তোমাকে চেনার মতো করে সময় কাটানো হয় নাই। সেখানে আমার প্রতি তোমার ভুল বোঝাবুঝি থাকবে। আয়নের কথা শুনে নদী শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ। আমি আর কখনোই তোমাকে ভুল বুঝবো না। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। যত যাই হয়ে যাক, আমি তোমার হাত কখনোই ছাড়বো না। সারা জীবন তোমার সাথে থাকতে চাই আয়ান। আয়ন নদীকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ টু সিনিয়র বউ পাখি। আমিও তোমার হাত কখনো ছেড়ে দিব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকব। আর একটা কথা মনে রেখো, ছেলেদের ভিতরে মাঝে মাঝে রূপ চেঞ্জ হয়ে যায়, বাট বিশ্বাস করো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আর আমার স্ত্রী থাকার শর্তে আমি কেন অন্য কারো কাছে যাব বলো? আমার যত ভালোবাসা শুধু তোমার জন্য। ধন্যবাদ। আমার সম্পদ আমার জন্য রেখে দেওয়ার জন্য। পরনারীর স্পর্শ থাকলে তোমাকে খুন করে ফেলবো। আয়ন নদীকে ছেড়ে দিয়ে বরকুজকে তাকিয়ে বলে, সিনিয়র বউ থেকে খুনি বউ হতে চাচ্ছ নাকি? আয়নের মুখের ভঙ্গি দেখে নদী ফিক করে হেসে দিয়ে নাকে আলতো করে কামড় দিয়ে বলে, তোমাকে পাওয়ার জন্য আমি সব হতে পারি। তুমি আমার না হইলে আমি কারোর হইতে দিব না। নদীর কথা শুনে আয়ান ভাবতে লাগলো। ভেবে বলে, তুমি যদি অন্য কারো হতে না দাও তাহলে আমার হবু বউয়ের কি হবে? আয়নের কথা শুনে নদী রেগে গিয়ে মারতে যাবে। আয়ন দৌড়ে চলে গেল। নদী দৌড়াতে দৌড়াতে বলে, তোর হবু বউয়ের সাথে তোকে মেরে ফেলবো, দাঁড়া বলছি। আরে হাত থেকে লাঠি ফেলে দাও, এমনিতেই আমার শরীর ব্যথা হয়ে আছে। তাতে আমার কি? তোর হবু বউ আদর করে ঠিক করে দিবে তো, দাঁড়া বলতেছি। আয়ন সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে সবাই ওদের দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে গেল। নদীর আপু বলতে লাগলো, এই নদী কি হয়েছে? এভাবে লাঠি নিয়ে দৌড়েছিস কেন? আব্বু তুমি ওর সামনে থেকে সরো, ওর মায়ের কম হয়েছে। কিরে সামনে আয়, সাহস থাকলে তোর মুখে মেরে মুখ ভেঙে ফেলবো। নদী তুমি রেগে আছো? এই বাড়ি একটা লাগলে আমি সত্যি উপরে চলে যাব। ওয়েট কর, তোর বিয়ে ঠিক কে যেন করছে, তাকে যে আমি কি করব? তোর হবু বউ তোকে আর যে বিয়েটা ধরছে তার হাড্ডিও আমি ভাঙবো। নদীর কথা শুনে আয়নের দাদু ভয়ে ঢোক গিলতে লাগলো। আয়নের দাদু আস্তে আস্তে চলে যেতে নিলে আয়ন বলতে লাগলো, দাদু বিয়ে ঠিক করছে, প্লিজ থামো। কি দাদু? নদীর দাদু দিকে তাকাতেই দাদু থেমে গিয়ে বলে, কিছু বলবে? আমার কানে কম শোনা শুরু করেছি। হ্যাঁ, আপনি আয়নের বিয়ে ঠিক করছেন? কি কও? বুঝতে পারছি না, আমার কানে সমস্যা রয়েছে।
হ্যাঁ আমি রুমে যাই। হ্যাঁ দাদু মিথ্যা বললেন না, আপনার কান কিন্তু একদম ঠিক আছে। আপনি তো কানে শুনছেন না, ওর কথা কিভাবে কানে শুনলেন? নদীর কথা শুনে ব্যাপারচাকা খেয়ে গেল। সবাই জোরে জোরে হাসতে লাগলো। আইন সোজা ওর আম্মুর পিছনে দাঁড়িয়ে আঁচল দিয়ে শরীর ঢাকতে লাগলো আর বলতে লাগলো, শ্বশুর মশাই আপনার মেয়ের মুখে কি মধুর সাথে লবণ দিয়েছিলেন নাকি মরিচের গুঁড়া? একবার চিনির মতো মিষ্টি হয়, একবার লবণের মতো কথা বলে, আবার যখন মাথার তার ছিঁড়ে যায় তখন শুকনা মরিচের মতো লাল হয়ে যায়। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদীর আব্বু আম্মু হাসতে লাগলো। নদী রেগে গিয়ে বলে ওঠে, লুচ্চামি করবি আর আমি কিছু করলেই দোষ? আমি কই লুচ্চামি করছি? আমি তো জাস্ট একটু রাগানোর জন্য মজা করছি, তাই বলে এত রেগে যাও কেন? চুপ কর, তুই ওই মেয়ের প্রেমে পড়ছস, না হইলে সব জায়গায় ওর কথা বলছস, কথায় কথায় হবু বউ করস। বল কে ওই মেয়ে, আমি দেখতে চাই। নদী শান্ত হও, ওই তোমাকে রাগানোর জন্য এসব বলছে। ওর জন্য মেয়ে দেখতে চাইছিল আব্বাজান, বাট ওই সোজা না করে দিয়েছিল। বলেছিল ওই অন্য কাউকে ভালোবাসে, বিয়ে তাকেই করবে। পরে আর কোনো মেয়ে দেখা হয় নাই। আয়নের আম্মুর কথা শুনে নদী বলে ওঠে, কোন মেয়েকে ভালোবাসো? ওই যে আবার উল্টা ধরা শুরু করছে। আরে বাবা একটু ঠান্ডা হও না, আমার মান ইজ্জত শেষ করে দিতেছ। প্লিজ শান্ত হও, আমি আর তোমাকে রাগাবো না। আমি যাকে ভালোবাসি সেই তুমি, আমি তোমার কথাই বলছি। প্লিজ আমাকে যেতে দাও, আমার অবস্থার দিকে তো তাকাও। কি ব্যাপার ছোট ভাই, তোয়ালা লুঙ্গি উড়ে গেছে নাকি? নদীর ওড়না পরে আসো। সবাই আয়নের দিকে তাকাতেই আয়ন লজ্জায় লাল হয়ে গেল। নদীর মাথা ঠান্ডা হয়ে গেল। রাকিব তুলি হাসতে লাগলো আর নিচে নামলো। আয়ন তুলিকে দেখে আরো লজ্জা পেয়ে গেল। নদী বলে ওঠে, তুমি আমার ওড়না কখন নিলে? আর আমাকে রাগানোর কি দরকার ছিল? এখন থাকো আন্টির আঁচলের নিচে। ও থুক্কু, তোমার হবু বউয়ের নাম্বার দাও, আমি কল দিয়ে আসতে বলি। আরে বাবা আমার ভুল হয়েছে, ক্ষমা করো। আর হবু বউ কথা মুখে আনবো না, প্লিজ ক্ষমা করো ভাই। কি আমি তোমার ভাই লাগি? নদীর কথা শুনে আয়ন বলে ওঠে, আরে আমি কথায় কথায় ভাই বলছি। উফ শ্বশুর মশাই, এই তেরা মাইয়া কই থেকে নিয়ে এসেছেন? এত তেরামি ধরে, অল্পতেই ভুল ধরে। তোমার শাশুড়ি কোথা থেকে যে কুড়িয়ে আনছে কে জান। আমাকে কুড়িয়ে নিয়ে এসেছো মানে? নদীমা থাম, এইবার আয়নকে যেতে দে, বেচারা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। যেতে দে, দেখি লাঠিটা। নদীর আম্মু লাঠি নিতেই আয়ন দৌড়ে সিঁড়িতে উঠে বলল, থ্যাংক ইউ শাশুড়ি আম্মু। আয়নের কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। আয়নের ভাবি বলে, বাবা, আমার দেবরটা এত ভয় রাখে কেন? যাই বলো, আমার দেবরটা অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো গম্ভীরভাবে থাকে না, একা চুপচাপ থাকে না, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরে আমাদের ভাই বলে কথা, পরিবর্তন হবে না? আর ম্যাম যে মানুষ। তুমি আমাকে মিথ্যা কেন বলছো? আমি তোমার সম্পর্কে ভাবি হই? সরি, আপনাকে তো ম্যাম বলে অভ্যেস, তাই। নদী সবার সাথে কথা বলতে লাগলো। আয়ন রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে জামা কাপড় বারান্দায় মেলে দিয়ে নিচে নেমে গেল। নদীকে ওড়না দিয়ে রাকিবকে বলল, রাকিব বের হব। কোথায় যাবি? নতুন হোটেল হয়েছে, ওইখানে এসেছে সবাই। হ্যাঁ সাজু সুজন সবাই এসেছে। তাড়াতাড়ি চল, আমাকে বারবার কল দিচ্ছে। কোথায় যাবে? একটু বাইরে যাব, ফ্রেন্ডদের সাথে তো দেখা করতে পারি নাই। সবাই এসেছে, আড্ডা দিতে যাব। আর রিল্যাক্সে থাকো, ওইখানে কোনো মেয়ে নাই। গুড। রাকিব রেডি হয়ে আসলে আয়ন রাকিবের সাথে বের হয়ে গেল। সবার সাথে দেখা করে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিয়ে রাত 1টায় আয়ন রাকিব বাসায় ফিরল। আয়ন রাকিবকে বলল, আস্তে আস্তে যা, এত জোরে গেলে কারো ঘুম ভাঙলে চোর ভেবে মেরে দিতে পারে। হিহি, বউ জানলে মারবো, রাত অনেক করে ফেলেছি। হি হি হি, আমারটা মনে হয় ওর বাসায় চলে গেছে। থাক জায়গা। আয়ন চলে গেল। আয়ন রুমে ঢুকে লাইট জ্বালাতে দেখে নদী খাটে শুয়ে আছে। আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। তাড়াতাড়ি করে লাইট অফ করে দরজা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে নদীর পাশে শুয়ে পড়ল। নদী লাফ দিয়ে উঠে আয়নের গলা চেপে ধরল। ঘরে বউ রেখে একটা পর্যন্ত বাইরে থাকার অনুমতি কে দিয়েছে? আয়ন ঢোক গিলে বলে, জান ঘুমাও নাই? বাসর করার জন্য অপেক্ষা করতে করতে 1টা বাজিয়ে ফেলছিস, এখন কি করতে মন চাচ্ছে বল? আয়ন নদীর কথা শুনে 2 হাত ধরে টান দিয়ে নিচে ফেলে দিয়ে উপরে উঠে 2 হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া এক করে নিল। ঠোঁট ছেড়ে বলে,
আমি কি জানতাম নাকি আমার বউ আমার জন্য অপেক্ষা করছে? জানলে তো আগেই চলে আসতাম। যাই হোক, এখনো সারা রাত পড়ে আছে। আদর করতে দিব না, ছাড়ো। তাই নাকি? দেখি কে আদর করতে দেয় না। আয়ন কথাটা বলে নদীর উপর ঝাঁপিয়ে পড়লে নদী আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল।